চারিদিকে নজর রাখিস, যে ভিতরে আসবে সেই আমাদের শিকার হবে। তোদের কাজ হবে রকিকে কল করা, আর তোর কাজ হবে রবিকে কল দেওয়া। আজকে ওদের দুজনের মধ্যে পিছনে লোক লাগিয়ে দেব, যে ওরা দুজনকে মারার জন্য এখানেই আসবে। ওদের মারামারির পর যে বেঁচে থাকবে তাদের আমরা মেরে ফেলবো। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণ পর সে অনুযায়ী কাজ হতে থাকে। কিছুক্ষণ পরে আকাশ ওর মতো করে সবটা প্ল্যান করতে থাকে। অনেকটা সময় যাওয়ার পর রবি ওখানে আসে, কিন্তু রকি আসেনি। সেজন্য আকাশের অনেক চিন্তা হতে থাকে, কেননা রকি যদি সময় মতো না আসে তাহলে নানান রকম সমস্যার ভিতরে পড়তে হবে ওদেরকে। কিন্তু অনেকটা সময় যাওয়ার পর রবিও ওখান থেকে চলে যেতে চাইলে কিছু লোক গিয়ে আকাশ ওদের উপরে হামলা করাই আর নিজের ওদের দিকে বাঁচাই। এতে করে রবি কিছুটা খুশি। সত্যি আকাশ, তুমি না থাকলে তো আজকে আমার কি যে হতো। এটা তো তেমন কিছুই না, তাছাড়া তোমার জন্য তো এতটুকু করতে পেরেছি, তাতেই হবে। সত্যি অনেক বড় উপকার করলে। ভালো থেকো, যদি কোনো উপকারে লাগে বলবে আমাকে। অবশ্যই জানাবো। তাহলে আমি যাচ্ছি। আচ্ছা, কারো যেন আসার কথা ছিল। কিন্তু কোনো একটা সমস্যার জন্য উনি আসতে পারবেন না। ও আচ্ছা, কোনো ব্যাপার না, আমি তাহলে চলি। এদিকে রবি যাওয়ার 10 মিনিট পরে ওই জায়গায় রকিও আসে। রকিকে দেখে আকাশ অবাক হয়, কেননা কী ভেবেছিল আর কি হয়ে গেল। তাই রবির উপর যেভাবে হামলা করেছিল রকির উপরও সেভাবে হামলা করিয়েছে। এতে করে রকির কাছেও আকাশ ভালো সেজে গেছে। এখন এমন অবস্থা হয়েছে যে আকাশ, রবি ও রকি ওদের দুইজনের কাছে ভালো হয়ে গেল। এখানে টুইস্ট হলো, আকাশের শত্রু হলো রবি ও রকি, আর রবির শত্রু রকি, আর রকির শত্রু রবি। এক কথায় এরা তিনজনের শত্রু। এরা তিনজনই মাফিয়া জগতের সেরা। এরা এক একজন এক এক রাষ্ট্র রাজত্ব করে। আজকে এদের খেলা শেষ করার জন্য আকাশ কৌশলে ওদের এখানে এনেছিল, কিন্তু সময়ের ব্যবধানে সব কিছু নষ্ট হয়ে গেল। কিন্তু একটা দিক দিয়ে ভালো হয়েছে, কেননা এখন আকাশ ওদের দুইজনের কাছে কৌশলে বন্ধুত্ব করে নিয়েছে, আর এখন ওদের দিয়ে মারবে। ওরা চলে যাওয়ার পর কি খেলাটাই না খেললেন বস। এটাকেই বলে মাস্টারমাইন্ড খেলা। কিন্তু কি করে এই আইডিয়াটা আপনার মাথায় এলো সেটাই তো বুঝলাম না। সব কিছু যদি এখানে বুঝে ফেলিস তাহলে সামনে শিকারের জন্য তো কিছু দরকার আছে। তাহলে কখন বলবেন? সব কথা যদি এখানে বলে দেই তাহলে তো কেউ আর গল্পটা শুনবে না। তাই বলে কি এখন তুই বলবেন না? না, সময় হলে সবাই জানতে পারবে। তাছাড়া আগে এই লাইনে কয়েক বছর থাকো, তারপর নয় সবটা বুঝতে পারবে। তাছাড়া এখন যেহেতু ওরা সবাই চলে গেছে, আমরা এখানে বসে থেকে আর কি করব। আমরা নিজেদের মতো এই মিশন বন্ধ রাখছি। তোমরা এক কাজ করো, সবাই আস্তানায় ফিরে যাও। আমার কিছু কাজ আছে, আমি ওই কাজগুলো শেষ করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা করব। ওকে বস। এতক্ষণ তো আকাশের প্ল্যানের ব্যাপারে শুনলেন। আসলে আকাশ যা চেয়েছিল তা হয়নি। যদি হতো তাহলে আকাশ একাই পুরো ইন্ডিয়ায় রাজ করতে পারত, কিন্তু ওরা না বললে তা তো পারবে না। কিন্তু এভাবে আরেকজনের এরিয়াতে গিয়ে কাউকে মারাও ঠিক না, সেজন্য কিছু করতেও পারে না। অন্যদিকে মাফিয়ার বাইরেও আকাশের একটা পরিবার আছে। এই পরিবারে ওরা সদস্য মাত্র 4 জন। আকাশ, ওর বাবা মা, আর আকাশের ছোট্ট বোন ঈশা। ঈশা ছোট হলেও এবার কলেজে পড়ে। পরিবারের সবাই আকাশকে ভয় পায়, আর আকাশ ভয় পায় ঈশাকে, কেননা আকাশ সব কিছু সহ্য করতে পারলেও কারো চোখের পানি সহ্য করতে পারে না। তার সাথে ঈশা তো কান্না উপরে পিএইচডি করেছে, কেউ কিছু বললেই সাথে সাথেই কেঁদে দেয়। এই জন্য ওকে কেউ কিছু বলতেও পারে না। রাত 11টার পর আকাশ হাতে একটা প্যাকেট নিয়ে বাসায় ঢুকে দেখে সবগুলো রুম খোলা। তাই পা আস্তে আস্তে ফেলে ভিতরে যেতে থাকে। তখন পিছন থেকে বলে, কেউ যদি মনে করে থাকে এইভাবে আস্তে আস্তে পা টিপে ভিতরে গেলে কেউ টের পাবে না, তাহলে কিন্তু ফোন করবে। আমি সবই খেয়াল করি, তাই এইভাবে চোরের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই।
কথাগুলো শুনে তো বুঝতেই পারছেন কাকে বলল কথাগুলো। তাই আমি আর নতুন করে কোনো কিছু বললাম না। এখন শুরু হবে দুই ভাই বোনের মধ্যে যুদ্ধ। তাহলে চলুন ততক্ষণে এই যুদ্ধটা দেখে আসি। কয়টা বাজে? তোর হাতে তো ঘড়ি আছে, তাহলে আমাকে কেন জিজ্ঞাসা করছিস? আমার হাতে ঘড়ি চলছে না, তাই তুই বল কয়টা বাজে। মোবাইলে তো আছে। চার্জ নেই। সব কিছু দেখছি, আগের থেকে শিখে রেখেছিস। এই তাতে তোর কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই, তা সময় বলে দেবে তো সমস্যার সমাধান হয়ে যাবে। না, হবে না। তাহলে আর সময় বলবো না। তুই বলবি নাকি আমি সব ভাঙা শুরু করব? বলছি তো, রাত 11:11 বাজে। তুই জানিস না আজকে আমার, তাও তুই এত লেট করে এলি। উফ, এই হচ্ছে আমার একমাত্র জ্বালা। খালি কথায় কথায় কান্না করা ছাড়া আর কিছু করতে পারে না। হই, কিছু কি বললি আমাকে? আরে আমার তো সবই মনে আছে, আসলে তোর জন্য এটা কিনতে গিয়ে তো আমার লেট হয়ে গেল। কি এটা? কই দেখি দেখি। এই দেখ, তোর জন্য নিয়েছি। দেখা আমাকে। দেখাবো, আগে অনুষ্ঠান শুরু হোক। আমি এখনই তাহলে তৈরি হয়ে আসি। তাড়াতাড়ি আয়। তবে তুই তো এতক্ষণ ধরে কাঁদছিলিস। হ্যাঁ, তো কি হয়েছে? তাছাড়া আমি কি সবসময় কান্না করি নাকি? সেটা তো বেশ করেছি। কিছু কি বললি? কই না তো। আচ্ছা, এখন ফ্রেশ হও, আমিও রেডি হয়ে আসি। যাচ্ছি। 12টার আগে আকাশের পরিবারের সবাই ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর ঈশা আসে। ঈশা আসার পর কেক কাটে আর সবাইকে খাইয়ে দেয়। দেওয়া শেষ করে ঈশার হাতে প্যাকেটটা দিয়ে দেয়। ঈশাও প্যাকেট নিয়ে চলে আসে। অন্যদিকে পরের দিন সকালে আবির কল দেয়। হ্যাঁ বলো আবির। বস, আপনাকে একটু আসতে হবে আমাদের সাথে। কোথায় আসতে হবে আর কি জন্য, ডিটেলসে বলো। এরপর আবির সবটা বলে। সবটা শোনার পর আকাশ বুঝতে পারে ও না গেলেও চলবে। তাই কলে আবিরকে সবটা বোঝাতে থাকে। কি থেকে কি করতে হবে, কিভাবে কোথায় যেতে হবে, এক কথায় সব কিছুই বুঝিয়ে দেয়। সবটা বোঝানো শেষে বুঝে গেছি, আর বলতে হবে না। আমি ওই অনুযায়ী সবটা করে নিব। কিন্তু বস, এত কিছু আপনার মাথায় আসে কি করে? সব কথা তোমার না জানলেও চলবে, তুমি শুধু এটা ভাবো যে আমি যা বলছি সেই কাজটা করতে পারবে কি না। জি পারবো। 10 জন লোককে নিয়ে তাহলে চলে যাও। যদি ওখানে কোনো সমস্যা মনে করো তাহলে আমাকে জানিয়ে দেবে। ঠিক আছে। এদিকে আকাশও বের হয় ঈশাকে নিয়ে। কেননা ঈশাকে ওর কলেজে নামিয়ে দিয়ে আকাশ যাবে অফিসে। এদিকে আবির আকাশের দেওয়া ঠিকানায় চলে আসে। ওখানে এসে দেখে সব কিছু আগে থেকেই ঠিক করে রাখা, তাই ওদের কাছে যাই। আমাকে আকাশ স্যার পাঠিয়েছে। আপনি তাহলে আবির? হ্যাঁ। এই কাগজে সাইন করুন আর এই মালগুলো নিয়ে যান। কি আছে এতে? সে কি মাল নিতে এসেছে অথচ জানে না এগুলোতে কি আছে? উনি তো এই ব্যাপারে কোনো কিছু জানায়নি। আচ্ছা, সমস্যা নেই, আমার এইগুলো দেওয়ার দরকার ছিল, দিলাম। এবার কি করবেন এগুলো নিয়ে তা আপনারা জানেন। ঠিক আছে, আপনারা তাহলে যেতে পারেন। লোকগুলো চলে যাওয়ার পর আবির ওই মালগুলো গাড়িতে তুলতে থাকে। কেননা আকাশ বলে দিয়েছিল ট্রাকে করে মালগুলো নিয়ে আসার জন্য। সেজন্য লোক দিয়ে মালগুলো ট্রাকে ভরে নিয়ে আসে। 5 ট্রাক মাল হয়েছে, সেজন্য প্রতিটা ট্রাকে 2 জন করে উঠে পড়ে। যখন ট্রাক চালু করবে তখন সামনে তাকিয়ে দেখে সামনে পুলিশের গাড়ি। পুলিশ দেখে আবির কিছুটা ভয় পেয়ে যায়। এদিকে পালাতে গেলেও পারবে না, সেজন্য ভয়ে আবিরের গলা শুকিয়ে যাচ্ছে। পুলিশগুলো গাড়ি থেকে আবিরকে বের করে বলে, নাম কি? আবির। এরকম নাম তো বাবা জন্মেও শুনিনি। আমাকে তো বাবাই নেই। গাড়িতে কে আছে? জানি না। জানি না মানে? মস্করা করছিস আমার সাথে? সত্যি বলছি, জানি না। গাড়িগুলো ঢাকনা খুলে দেখা। এদিকে আবির কি করবে তা বুঝতে পারছে না। আকাশের কথা মতো সবই করলো, কিন্তু পুলিশ নিয়ে কি করবে তাই ভাবতে পারছে না। এদিকে আকাশ কল দেয় আবিরকে, এই জন্য যে মালগুলো ঠিকমতো গাড়িতে তুলতে পেরেছে কিনা। কল দেওয়ার পর আবির কল রিসিভ করতে গেলে
অফিসার মোবাইল নিয়ে চলে যায়। এরপর মোবাইলের কল রিসিভ করে। আবির, মালগুলো ঠিক মতো গাড়িতে তুলছো? আমি ইন্সপেক্টর বলছি। বলুন, শুনছি। তোর তো সাহস কম না আমার না এইভাবে কথা বলতেছিস? কথা বলার জন্য তো সাহসের প্রয়োজন হয়, আর সাহস আমার কাছেও আছে, বুঝলেন? বেটা, আজকে তোর এই লোকগুলোকে যে মারবো যে সারা জীবন মনে রাখবে, আর তোকে তুলে নিতে আমার বেশি সময় লাগবে না। কলিজা নিয়ে এই কাজে লেগেছি, তাছাড়া এত তাড়াতাড়ি আপনি তা হাসিল করে নেবেন তা তো হতে পারে না। তাই নাকি? তা কি করবি তুই? আপনাকে কিছুই করব না। আপনার বউ, একটা 20 বছরের বয়সের একটা মেয়ে আর একটা 16 বয়সের একটা ছেলে, ওরা যদি... তুই কি আমাকে ব্ল্যাকমেল করে এগুলো ছাড়াতে যাচ্ছিস নাকি? মাথাটা ঠান্ডা করে ভাবুন, আপনি 10 জন লোক নিয়ে এসেছেন, আর আমাদেরও ওখানে 10 জন লোক আছে। তাছাড়া আপনার হাতে বন্দুকের গুলি আছে কিনা জানি না, ওদের বন্দুকে অনেক গুলি আছে। আর তার সাথে বলা যাচ্ছিল আপনার মেয়ে দুটো আছে, অনেক সুন্দর, বাসায় মাত্র এসেছে। তার সাথে আপনার বউ। যদি ওখান থেকে আপনারা না যান তাহলে আপনার বউ এবং প্রথম যে মেয়ে, ওদের ভিডিও ভাইরাল হতে পারে, তারপর ওদের... চুপ কর শালা। আহা, গালি দেবেন না। আমি কোনো মেয়ের ইজ্জতে হামলা করি না, তবে ওদের আমি ইচ্ছে ছুঁয়ে কিছু করতেও পারবো না। তাছাড়া আপনার সাথে যারা যারা গিয়েছে ওদের তো পরিবার আছে, তাহলে শুধু কেন পরিবারের ক্ষতি করার চেষ্টা করছেন? ঠিক আছে, আমি ওদের ছেড়ে দিচ্ছি, তবু আমার পরিবারের কোনো ক্ষতি করো না। ঠিক আছে। এদিকে পুলিশ অফিসার ওখান থেকে চলে যায়। অন্যদিকে আকাশ পুলিশ অফিসারের বাড়িতে বসে বসে চা খাচ্ছিল। কেননা আকাশ এখানে এসে দেখে ওনার বড় মেয়ে আকাশের পরিচিত, তাই আকাশ অফিসারেরও কোনো ক্ষতি করতে চায়নি। আসলে ওনার বড় মেয়ে ঈশার সাথে একই কলেজে পড়ে, সেই জন্য কৌশলে কাজটা করে নেয়। অন্যদিকে অফিসার ওখান থেকে বাসায় আসে। ওখানে এসে ওদের দেখে ওনার মনে হচ্ছে কারো কোনো চিন্তাই নেই, সেজন্য উনিও কিছু বলেনি। এদিকে আবির মাল নিয়ে চলে আসে আস্তানায়। আবির তো ওখানে এসে হাঁপাতে থাকে, কেননা পুলিশের হাত থেকে বেঁচে এসেছে সেজন্য। এদিকে মালগুলো জায়গা মতো রেখে দেয়। অন্যদিকে আপনাদের তো এখনও গল্পের নায়িকার সাথে পরিচয় করিয়ে দিলাম না, তবে চিন্তা করবেন না, গল্পের নায়িকা তো আছে, তবে একটু ধৈর্য ধরুন, নায়িকা চলে আসবে। তবে নায়িকা আসাতে আবার সবাই লাফালাফি করিয়েন না, কেননা আকাশ জানতে পারলে পরে আপনাদের মেরে রেখে দেবে। এদিকে ঈশাকে নেওয়ার জন্য আকাশ কলেজে আসে। কলেজে গাড়ি পার্ক করতে গেলে পিছন দিয়ে আরেকটা গাড়ি এসে ধাক্কা মারে। এতে করে গাড়ির কিছুটা ক্ষতি হয়, তবে অল্প। আকাশ গাড়ি থেকে নেমে ওই গাড়ির কাছে গিয়ে বলে, চোখে কি কম দেখেন? আমি চোখে কম দেখি তা আপনি কি করে বুঝলেন? মানুষের স্বাভাবিক অনেক কিছুই বলে দেয়। তার মানে আপনি বোঝাতে চেয়েছেন আমার স্বভাব ভালো না? ঠিক বলেছেন, ভালো না। তো সাহস তো কম না, তুই ইরা চৌধুরীর মুখের ওপর কথা বলছিস? এখন তো মুখের ওপর কথা বলছি, গায়ে এখনো হাত তুলিনি, এটাই অনেক। ছেলে হলে এতক্ষণে মেরে তক্তা বানিয়ে দিতাম এরকম কথা বলার জন্য, কিন্তু মেয়ে হয়ে বেঁচে গেলেন। তোরা ছেলেরা মেয়েদের কি ভাবিস বলতো? যেই আসে সেই এই কথা বলে। তোরা কি মনে করিস ছেলেরা মারামারি করতে পারে না? তাহলে এটা তোর ভুল ধারণা, বুঝলি? আপনার ব্যবহারে বোঝা যায় আপনি কেমন। তোর আসল কথা রুপি বলবে, তাই না? এই নে 1 লক্ষ রুপি, গাড়ি ঠিক করে নিস, তার সাথে আরও কিছু লাগলে তাও করিয়ে নিবি। আপনি রুপির গরম দেখাচ্ছেন? দেখাচ্ছি। আমার বাবার এত রুপি আছে যে এইরকম 100টা গাড়ি কিনলেও আমার গায়ে লাগবে না। বাবারে, রুপি দিয়ে মেয়ে অহংকার দেখাচ্ছে। সাহস থাকলে নিজে রোজগার করে এমন বড়াই করবেন। আর এই নিন রুপি, এখান থেকে এগুলো দিয়ে ব্যবসা নিজের প্রতিষ্ঠিত তৈরি করেন, তারপরে এগুলোর বড়াই করবেন, যত সব। এদিকে আকাশের কথাগুলো ইরার অনেক গায়ে লাগে,
সেজন্য ইরার মাথাও অনেক গরম হয়ে যায়। সেজন্য বাড়িতে গিয়ে সব কিছু ভাঙচুর করতে থাকে। ইরার এমন আচরণে ইরার ভাবি আশ্চর্য হয়ে যায়। সেজন্য উনি রান্নায় অন্যজনকে রেখে ইরার কাছে আসে। কি হয়েছে ইরা তোমার? এইরকম ভাঙচুর করছো কেন? আমার মেয়েটাকে কি বলেছো? ভাবি জানো, আজকে একটা ছেলে কলেজে আমাকে অনেক ইনসাল্ট করেছে। কি? কার এত বড় সাহস যে তোকে ইনসাল্ট করেছে? ওই ব্যাটাকে তো আমি চিনি না, তবে ওকে যদি কখনো সামনে পাই তাহলে আমি হাত পা ভেঙে রেখে দিব। আচ্ছা শান্ত হও, এখন বলো আসলে কি হয়েছে। এরপর ইরা সবটা বলতে থাকে। সবটা শোনার পর ইরার ভাবি কি বলবে কিছুই বুঝতে পারছে না, তাই উনি চুপ করে আছে। একটু পর ইরার ভাইয়াও এলো। ইরা ওর ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর ইরা ওর ভাইয়াকেও সবটা বলতে থাকে। ইরার ভাইয়া সবটা শোনার পর বলে, কি ওই ছেলে এত বড় সাহস? তোকে এরকম সবার সামনে ওর কোনো ছবি আছে কি? কেন ভাইয়া? ওই ছেলেকে আমি এমন মারবো লোক দিয়ে যে সারা জীবন মনে রাখবে। না ভাইয়া, থাক, সেসব করার দরকার নেই। তাছাড়া ওই ছেলেটা তো ঠিক কথাই বলেছে। তুই সত্যি বলছিস তো? সত্যি বলছি। তাহলে তো ভালো, কিন্তু এখন আর কোনো রাগ নেই তো? আছে। একটু আগেই তো বললি। আমি তা বলতে চাইনি, আমি জব করব। বেশ, তো তাহলে আমাদের অফিসে তুই জব কর। না, আমি অন্য অফিসে জব করব। তুই ওই ছেলের কথাই এখন জব করবি অন্য অফিসে? করব তো। তাছাড়া তুই সেখানে জব করছিস না কেন? ওই ছেলেটা তো আর জানবে না। আমি যা ডিসাইড করেছি তাই হবে। ঠিক আছে, তাহলে এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। ঠিক আছে ভাইয়া। এবার আপনাদের ইরার সম্পর্কে কিছু কথা বলি। ইরার যখন 10 বছর বয়স তখন ইরার বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সে থেকে ওর ভাইয়ার ওকে আদর যত্ন দিয়ে বড় করে তোলে। ইরার ভাইয়া বিয়ে করেছে 7 বছর হলো, কিন্তু কিছু সমস্যার জন্য ওনাদের বাচ্চা হচ্ছে না। ইরার ভাবি ইরাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসে। ইরাকে কখনো উনি বকাঝকাও করেনি, সব সময় ইরার চাওয়াটাকে পূরণ করেছে। আর ইরাও ওর ভাবিকে নিজের মায়ের মতো করে ভালোবাসে, কেননা ছোট থেকে উনি ইরাকে মায়ের মতো করে ভালোবাসা দিয়ে আসছে। ওদিকে ইরা রুমে চলে যায় অন্যদিকে। ভাইয়া ভাইয়া কোথায় তুই? আমি তো একটা কাজে এসেছি, কি বলবি বল। ভাইয়া এই পরিবারে কেউ আমাকে ভালোবাসে না ভাইয়া। তোর কিছু লাগবে কি, বা কোথাও বেড়াতে যাবে কি? কলেজ থেকে শিক্ষা সফরে যাবে, তাই আমিও যেতে চেয়েছি। এ তো ভালো কথা, যাবি, এতে কান্না করে বলার কি আছে? বাবা মা তো আমাকে যেতে দিবে না মনে হচ্ছে। ওনাদের আমি বলে দেব। ঠিক আছে ভাইয়া। এদিকে আকাশ বের হয় আস্তানা থেকে। বের হবে তখনই রবি কল দেয়। হ্যাঁ বলুন। আকাশ, রকি আমার সাথে দেখা করতে চায়। কি বলেন, হঠাৎ করে দেখা করতে চান? এর পিছনে অন্য কোনো কারণ নেই তো? সেজন্য তো তোমার সাহায্য আমার দরকার। এখন আমাকে কি করতে হবে? দিল্লি আসতে হবে তোমাকে। কি বলছেন কি, আমাকে এখন দিল্লি আসতে হবে? হবে। তবে একটা কথা বলার ছিল। কি কথা? এখন যদি আপনি আমাকে নিয়ে যান ওদের কাছে, তাহলে ওরা ভাববে আপনি আর আমি এক হয়ে গেছি। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন কি হবে? কি আর হবে, ও জানবে আমি তোমাকে নিয়ে ওর সাথে দেখা করার জন্য এসেছি। উফ, আপনার মাথা তো গোবর দিয়ে ভরা, কোনো কিছু দেখে বুঝতে পারেন না। আরে ওর মনে হয় আমরা দুজন এক হয়ে গেছি। যদি এমনটা মনে করে তাহলে আপনারই ক্ষতি। এই সিম্পল ব্যাপারটা আপনার বুঝতে এত সমস্যা হচ্ছে? সত্যি তো? তাহলে তো সমস্যা। এত বড় মাফিয়া হয়ে আপনার এতটুকু কাণ্ডজ্ঞান নেই? আরে এই জন্যই তো আমি তোমাকে আসতে বলেছি। তবে আমি আসবো, এই কথা যেন অন্য কেউ না জানে। জানবে না। এদিকে রবির সাথে কথা বলার পরও আবার রকি কল দেয়। রকিও কল দিয়ে একই কথা বলে। আকাশ রকিকেও বোঝাতে থাকে যেমনটা আকাশকে বুঝিয়েছে, কিন্তু রকিকে একটু ভিন্নভাবে বোঝায়। রকিকে কিভাবে বোঝায় তা এখন তাহলে শুনতে থাকুন। তাহলে বুঝতে পেরেছেন তো? সবটাই বুঝলাম, কিন্তু এখন তাহলে কি করব আমি?
একা একা গেলে ওরা যদি আমার উপর অ্যাটাক করে বসে? চিন্তা করবেন না, তেমন কিছুই হবে না। না হলে তুই ভালো। ওকে, তাহলে সাবধানে থাকবেন। ঠিক আছে। এখন হয়তো আপনারা অনেকে বুঝতে পারছেন না কি হচ্ছে এখানে, তাহলে শুনুন। এখানে মূলত আকাশ চায় না রকি আকাশকে রবির সাথে দেখে ফেলুক, কেননা রবি জানে আকাশ রবির দলে আর রকি জানে আকাশ রকির দলে। সেজন্য এখন আকাশকে এখানে এমনভাবে কাজ করতে হবে যেন ওরা দুইজন কোনোভাবেই বুঝতে না পারে আসলে এখানে কী নিয়ে খেলা হচ্ছে। তবে ওরা দুজন না জানলেও আপনারা সবটাই জানেন, সেজন্য কাউকে কিছু বলতে যাবেন না, কেননা আপনারা কোনো কিছু বলতে গেলে ওই দুইজনের মারে নিজেরাই সমস্যায় পড়বেন। তাহলে এখন দেখি আকাশ কী করে। আবির, আমি কালকে দিল্লি যাচ্ছি, ওখানে কয়েকদিন থাকতে হবে হয়তো, তাই তুমি এদিকটা সামলাবে। তবে পুলিশ দেখে ভয় পাওয়াটা কমিয়ে দেবে। যদি এমনভাবে ভয় পাও তাহলে দেখা যাবে জীবনে কিছুই করতে পারবে না। ঠিক আছে। ওদের সবটা বুঝিয়ে আকাশ চলে আসে বাড়িতে। বাড়িতে এসে ঈশা শিক্ষা সফরে যাওয়ার বিষয় নিয়ে ওর বাবা মাকে বলে। ওনারা রাজি হয়ে যায়, কেননা আকাশ বললে ওনারা আর না করতে পারবেন না। এদিকে ঈশা যাচ্ছে 5 দিনের জন্য, আর আকাশও শেফাকে দিল্লি থেকে ঘুরে আসতে পারবে। পরের দিন ঈশা বের হয়ে যায় আর আকাশও বের হয়ে যায়। তবে এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে ঈশা ও আকাশ কিন্তু একই জায়গায় যাচ্ছে, কিন্তু ওরা দুজনেই জানে না। মানে ঈশা যাচ্ছে দিল্লিতে, কিন্তু সেটা আকাশ জিজ্ঞেস করেও করেনি। আর আকাশ যে দিল্লিতে যাচ্ছে তা তো ঈশা জানেও না। এখন তাহলে কি হবে যখন ওরা ভাই বোন দুইজন যদি একসাথে কখনো দেখা হয়? তার সাথে আরেকটা টুইস্ট আছে, ওটা আপনারা দিল্লিতে যাওয়ার পরে দেখতে পারবেন, কেননা সব কিছু যদি এখনই বলে দিই তাহলে গল্পের মজায় হারিয়ে ফেলবেন। এদিকে ঈশা যায় গাড়িতে করে আর আকাশ যায় সমুদ্রপথে, কেননা সমুদ্রপথে যাওয়ার কারণ আছে, সেজন্য সেভাবে যাচ্ছে। পথের মধ্যে ভাইয়া কোথায় তুই? ঈশার এমন প্রশ্নে আকাশ অবাক হয়, তবুও নিজেকে ঠিক করে। এই তো, আমি তো একটা কাজে সমুদ্রের ধারে এসেছি। ওহ, এই জন্য তো এত পানি ঢেউয়ের শব্দ আসে। ঠিক বলেছিস। তা তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না ভাইয়া, আমি আমার বান্ধবীর একটা পাশে, আর অনেকে আছে যাদের আমি চিনি না। আচ্ছা, কাউকে সন্দেহ হওয়ার কারণ নেই তো? ভাইয়া তেমন কিছু নেই, তাছাড়া এখানে কলেজের স্যার ম্যামরা তো আছে, তার সাথে সিনিয়র আপুরা তো আছেই, কোনো সমস্যা নেই। তাহলে ভয়ের কি আছে বল? ভয়ের কিছু নেই ভাইয়া। আচ্ছা, আমি ওখানে গিয়ে তোকে জানাবো। ঠিক আছে। এদিকে আকাশ যতক্ষণ কথা বলছিল ততক্ষণ ওখানে থাকা সবাই চুপ করেছিল, কেননা আকাশ ওদেরকে চুপ করে থাকতে বলেছে। এখন বলবো। তোমাকে যে জন্য ডেকেছি সে কারণটা তো জানতে এসেছি। আমি রকেট থেকে কিছু আর্মস কিনতে চাই। কিন্তু ওগুলো কতটা ভালো হবে? তাছাড়া আপনি নিজেই কেনার জন্য বলছেন নাকি ওই আপনাকে প্রস্তাব করেছে? ওই বলেছে, তার বিনিময়ে ও আমাকে থেকে এই র্যাফেনটা চায়। এটা ওই রিপোর্ট না যেটা ভূমিকম্প সৃষ্টি করে। এখন কি করা যায়? আকাশ এখন কি করবে ভাবছে, কেননা আকাশকে এখানে এমন কিছু করতে হবে যার ফলে আকাশ এই রেপেনটা নিজের কাছে রাখতে পারে আর রবিকে ওই আর্মসও নিয়ে দিতে পারে, সেজন্য ভাবতে থাকে। চিন্তা করবেন না, এটা আমার কাছে দিন, আমি সব কিছু সামলিয়ে নেব। তার সাথে একটু কথা বলুন তো, এটার কোড কার কাছে? এটার কোড তো রকির কাছে। এ কথা শুনে আকাশের মাথায় খেলা করতে থাকে, কেননা এই জায়গায় একটা পেস লেগেছে যা বলার বাইরে। এখন কি করলে সবটা উদ্ধার হবে তাই ভাবতে থাকে। এদিকে সবটা ভাবতে থাকে। অনেক সময় পরে আকাশ ওর গেমিং মাস্টার মাইন্ডের খেলা খেলতে থাকে। চিন্তা করবেন না, এটা আমার কাছে দিন, বাকিটা আমি সামলে নেব। আচ্ছা, তাই হবে। এদিকে ওরা যেতে থাকে। 6 ঘন্টার পর আকাশ দিল্লিতে চলে আসে। এদিকে ঈশা এখনও আসতে পারেনি, কেননা গাড়িতে তো আসতেছে, তার উপর রাস্তায় জ্যামের কথা তো বাদই দিলাম।
তা তো আপনাদের আর বলতে হবে না। এদিকে আকাশ হোটেলে গিয়ে রেস্ট নিতে থাকে। অন্যদিকে আকাশ কল দেয় রকিকে। কী কারণে কল দেয় তা আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। হ্যাঁ বলো, কি জন্য কল দিছো? রকি, আমি শুনেছি তুমি রবির কাছে একটা রেপন চেয়েছো। চেয়েছি তো, কিন্তু কেন বলো তো? দেখো, ওই রেপন তোমার কাছে আসবে না, তাই আমি বলি কি তুমি অন্য কিছু চাও। কিন্তু অন্য কিছু চাইবো তার আগে আমাকে এই রেপনের কোডটা বলো তো। আরে বলতে বলছি, বলো তো। এরপর রকি কোড বলে দেয়। রকি কোড বলার পর সে কোড নোট করে রাখে। এরপর শুরু হয় অন্যদিকে খেলা। রকি আরও কিছু বুঝিয়ে দেয় কী কী করতে হবে। রকিকে বোঝানো শেষ হলে এবার আর একটা কাজ আছে, ওই কাজটা করতে হবে। সেজন্য রবির কাছে যাওয়ার জন্য অপেক্ষা করে। কেননা রকি যদি আকাশের কথা শুনে তাহলে কিছুক্ষণ পরেই রবি আকাশকে ডেকে পাঠাবে। ঠিক তাই হলো, রকি আকাশকে ওর কাছে ডেকে পাঠায়। এতক্ষণ ধরে তো আকাশ এটাই চেয়েছিল, তাই ওখানে যাই। আকাশ, এই রাখি তো ওর মতো চেঞ্জ করে নিল। তাহলে এখন কি করেন? ওটাই ভাবতেছি কি করা যায়। তাছাড়া এখন এই রেপের আমি কি করব? এটা তো আর কোনো কাজেই লাগবে না। একটা কাজ করুন, ছোট ভাই হিসেবে আমাকে বলে দিন। ঠিক আছে, তুমি যখন বলতেছো তখন তোমাকে এটা দিয়ে দিলাম, কিন্তু কোর্স ছাড়া এটা নিয়ে তুমি করবেটা কি? সে আমি কোনো একটা কিছু করে নেব। আচ্ছা, এখন তাহলে আমি কি করব তা তো বলে দাও। তা কি চেয়েছে রকি আপনার কাছে? আরে ও যেটা চেয়েছে এখন ওটা তো আমার কাছে কম আছে। তা কি চেয়েছে যা আপনার কাছে কম আছে? ব্যাপারটা ঠিক বুঝলাম না। আরে রকি চেয়েছে 3 কেজি সোনা। 3 কেজি? কিন্তু আপনি এখন এত কেজি স্বর্ণ পাবেন কোথায়? এটাই তো সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কোথায় থেকে পাবো এত স্বর্ণ? আচ্ছা, আমি 1.5 কেজি ব্যবস্থা করে দিতে পারবো। সত্যি পারবে তো? অবশ্যই পারবো। তাহলে কবে জানতে পারবে? এই তো, আমি লোকজনকে বলবো পাঠিয়ে দিতে। ওরা আজকে পাঠালে কালকে পেয়ে যাবেন। কিন্তু বাকি 1.5 কেজি কী করে ব্যবস্থা করবেন? এরপর রবি ওর লোকজনকে ডেকে পাঠায়। ওরা আসতেই রবি বলে, এই তোরা এদিকে আয়, যেখান থেকে পারিস স্বর্ণ জোগাড় করতে থাক। যতগুলো দোকান আছে ওখান থেকে কিছুটা কিছুটা করে স্বর্ণ নিয়ে আয়। ওকে বস, তাই হবে। আচ্ছা, এইভাবে আনাটা কি ঠিক হবে? কোনভাবে? এই যে মানুষের থেকে ছিনতাই করে নিয়ে আসা, এটা কি ঠিক হবে বলুন? এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। আর হ্যাঁ, তোমরা যে দোকানে যাবে ওদের থেকে যে পরিমাণে স্বর্ণ আনবে ওই স্বর্ণের অর্ধেক দাম দিয়ে দিও। তাহলে তো আর কোনো সমস্যাই হবে না আমার মনে হচ্ছে। এতে দোকানদারের কিছুটা ক্ষতি হবে, কিন্তু পুরোটা ক্ষতি হওয়া থেকে তো বাঁচবে। কথাটা ঠিক বলেছ। এই নাও রবি, যাও স্বর্ণের ব্যবস্থা করো। এদিকে দিন থেকে থাকে। রবির লোক পুরো দিল্লিতে খোঁজ চালিয়ে স্বর্ণ নিয়ে আসে 2.5 কেজির মতো। ওই সব স্বর্ণ রবির কাছে এনে রাখে। রবি যখন জিজ্ঞেস করে তখন ওর লোক বলে, বস, আমরা তো 2.5 কেজি স্বর্ণ জোগাড় করতে পেরেছি। তাহলে আমি যে 1.5 কেজি স্বর্ণ আনার কথা বললাম? তাহলে সমস্যা নেই, আমি আধা কেজি স্বর্ণ রেখে বাকিটা পাঠিয়ে দেব। যেমনটা আপনার ইচ্ছে। তা রকি আপনাকে কবে দেখা করার জন্য বলছে? এই তো এখনও 2 দিন বাকি আছে। তাহলে এই 2 দিন শহরটা আমি ঘুরে দেখি। দেখো, সমস্যা নেই। যদি কোনো সমস্যায় পড়ো আমাকে কল দিও, আমি বাকিটা দেখে নেব। ঠিক আছে, তবে আমি এখনই একটু বের হব, কারণ রাতের শহরটা কেমন লাগে দেখতে তা দেখব। তোমার যখন ইচ্ছে যেতে পারো। ওকে, আমি তাহলে গেলাম। ওদিকে গাড়ি নিয়ে আকাশ দিল্লি শহরটা ঘুরে দেখার জন্য বের হয়। গাড়ি দিয়ে এদিক ওদিক গিয়ে ঘুরে থাকে। অনেকটা পথ শেষ করে যখন ফিরছিল তখন আজকেও কেউ একজন গাড়ির সামনে চলে আসে। তাই আকাশ তাড়াতাড়ি গাড়ি ব্রেক করে। এতে করে মেয়েটার কাছে গিয়ে গাড়িটা থামে। গাড়িটা দেখে মেয়েটা তো চিৎকার করে বলে উঠল, আহ! গাড়ি থামিয়ে আকাশ মেয়েটার কাছে যায়। একটু অন্ধকার, সেজন্য মেয়েটার মুখটা আকাশ দেখতে পাচ্ছে না। আপনার কোথাও লাগেনি তো? চোখে কি কালো চশমা লাগিয়ে গাড়ি চালান নাকি, যে রাস্তা দিয়ে কেউ গেলে চোখে দেখেন না? আপনি রং সাইড দিয়ে এসেছেন তো, আমি কি করব?
আমি তো এই শহরে নতুন, তাহলে কি করে বুঝবো কোনটা রাইট আর কোনটা রং? এগুলো যখন বুঝেননি তখন সাথে অন্য কাউকে নিয়ে আসলেই তো পারতেন। কেউ নেই, আমি লুকিয়ে এসেছি। কি কি চুরি করে পালিয়ে এসেছেন? মোটেও না, আপনি এবার যেতে পারেন। এদিকে আকাশ গাড়িতে বসে, অন্যদিকে ইরা একটা শুনশান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সেজন্য আকাশ ওখানেই অপেক্ষা করে, কেননা রাস্তাটায় গাড়ি খুব কমই চলাচল করে। তার উপর মেয়ে মানুষ, তাই ওই মেয়েটার কোনো ক্ষতি হচ্ছে না তো, সে ভেবে ওখানে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরেই ওখানে গাড়ি নিয়ে কয়েকটি ছেলে এসে ইরার সামনে এসে গাড়ি থামায়। এতে করে ইরা ভয় পেয়ে যায়। স্টুপিড কোথাকার, কিভাবে গাড়ি চালাতে হয় তাও কি জানিস না? এবার ছেলেগুলো সুযোগ বুঝে গাড়ি থেকে নেমে ইরার কাছাকাছি আসে। আকাশও গাড়ি থেকে নেমে ইরার থেকে দূরে একটু দাঁড়িয়ে আছে, শুধু অপেক্ষায় আছে ওই ছেলেগুলোর মতলব আসলে কি। ওই সুন্দরী, কোথায় যাচ্ছ এই রাতে? আমাদের সাথে আসো, আমরা তোমাকে নামিয়ে দিব। লাগবে না, আপনারা যান, আমি একাই যেতে পারবো। তা বললে কি যাওয়া যায় নাকি? আমাদের সাথে চলো, আমরা তোমাকে নামিয়ে দিব। বললাম তো লাগবে না, আপনারা আপনাদের কাজে যান, আর আমি আমার কাজে যাচ্ছি। বুঝেছি, তোমাকে কথায় কাজ হবে না, তুলে নিয়ে যেতে হবে। এই বলে ওরা তুলে নিয়ে যাবে, তখন ওখানে আকাশ আসে। সে কি, আমি থাকতে তোরা কি করে নিয়ে যাবি ওনাকে? ওই তুই কে রে? আমাদের শিকারকে নিয়ে যাওয়ার জন্য এসেছিস? ভালোই ভালো ওনাকে ছেড়ে দে, নয়তো তোর ভালো হবে না। আমাকে এদের হাত থেকে বাঁচান। চিন্তা করবেন না, আপনার যেখানে যাওয়ার ছিল ওখানে চলে যেতে পারেন। কিন্তু এরা? এদের আমি দেখে নিব। ঠিক আছে। ইরা ওখান থেকে গিয়ে একটা জায়গায় লুকিয়ে থাকে। অন্যদিকে আকাশ ওই ছেলেগুলোকে মারতে থাকে, যা ইরা দূর থেকে দেখতে পাচ্ছে। কেননা ইরা দেখতে চেয়েছিল আসলে কি এটা ওই ছেলেটার চাল, নাকি সত্যিকারের ওই ছেলেগুলো খারাপ। কিন্তু যখন দেখলো সত্যি সত্যি ওদের মারছে, তখন ওখান থেকে চলে আসে। এদিকে ওদের মেরে ওখান থেকে চলে আসে। অন্যদিকে পরের দিন আকাশ রবিকে নিয়ে ঘাটে আসে স্বর্ণ নেওয়ার জন্য। এ নিন স্বর্ণ। এখানে কয় কেজি আছে? ওই যে 1.5 কেজি। আমাদের যেহেতু আধা কেজি লাগতেছে, তাই আমার মনে হয় বাকি স্বর্ণ ফিরিয়ে দেই। আপনার ইচ্ছে। রবি ওইগুলো ফিরিয়ে দেয়। আকাশ ওই রেপেনের ডিভাইসটা দিয়ে দিলে ওর লোকগুলো ওইগুলো নিয়ে চলে যায়। ওদিকে আকাশ ওদের নিয়ে চলে আসে। কিছুক্ষণ পর সব কিছুর তো ব্যবস্থা হয়ে গিয়েছে, এখন তাহলে কবে যাবে ওখানে? আমরা তাহলে কালকে রওনা দিব, তবে আমাদের কি ওদের আস্তানায় যেতে হবে? ওখানে যেতে হবে, নয়তো আর্মসগুলো আনবো কী করে? ওকে, সমস্যা নেই। ওদিকে দুপুরে আকাশ বের হয় একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। তখন সেখানে আরও অনেক লোককে দেখতে পাই এদিকে খাবার কাছে। তখন ঈশা কোথায় থেকে এসে আকাশের সামনে এসে বসে পড়ে। এতে তো আকাশ অবাক হয়। ঈশা, তুই এখানে? হ্যাঁ, আমি এখানে, কিন্তু তুই এখানে কেন? আমি তো একটা কাজে এসেছি, কিন্তু তুই শিক্ষা সফরে আর কোনো জায়গা পেলি না, সে দিল্লিতেই চলে আসতে হলো। আমি কি করব? আমার তো কোনো কিছু করার নেই। স্যার ম্যাম এই জায়গায় এসেছিস যখন, তো নে খাবার খেয়ে নে। আমার খাওয়া শেষ, আমি এখনই বের হব, কিন্তু হঠাৎ তোকে দেখে আমার চেনা চেনা মনে হচ্ছিল, তাই দেখার জন্য চলে আসলাম। তাই এখানে কোন জায়গায় উঠেছিস? ঈশা কিছু বলতে যাবে, তখনই ওখানে একটা মেয়ে এসে ঈশার হাত ধরে বলে, আরে ঈশা, দেরি হয়ে যাচ্ছে, ম্যাম স্যার অপেক্ষা করতেছে, আর তুমি এখানে কার না কার সাথে গল্প করতে ব্যস্ত। আরে আপু, উনি আমার আপন বড় ভাই। এবার ঈশার পিছনে ফিরে তাকাই, কেননা ঈশার ভাই বলে কথা, সেজন্য এভাবে তাকাই। এদিকে আকাশ তো ইরাকে দেখে অবাক হয়ে যায়, তার সাথে মনে মনে বলে, কি ব্যাপার, এই জাল্লাদ এখানে কি করে? এ কি আপনি? আমি। কেন, কোনো অন্য কাউকে আশা করছিলেন নাকি? তার আগে বলুন আপনি এখানে কেন? তার আগে এটা বলুন আপনি এখানে কেন? এটা ভার্সিটির শিক্ষা সফর, তাই আমি এখানে এসেছি। তাতে আপনার কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নেই,
আপনি এখানে আসতে পারেন। এদিকে আকাশ ও ইরা তো একে অপরের সঙ্গে ঝগড়া করতে ব্যস্ত। অন্যদিকে ইরা ওদের মুখের দিকে তাকিয়ে আছে। ওরা কি বলে না বলে কোনো কিছুই ঈশার মাথায় ঢুকছে না, সেজন্য চিৎকার করে বলে, ভাইয়া থাকবি তুই? ঈশা চিৎকারে আকাশ ও ইরা তো চুপ হয়ে যায়, সাথে ওখানে থাকা বাকি আরও অনেকেই চুপ হয়ে যায়। আপু তুমি চলো, আমি বাকি কথা তোমার থেকে শুনে নিব। তাহলে আমি কি করব? তুই এখানে বসে বসে গিলতে থাক। এখানে এসছি যে একবারের জন্য আমাকে বলতে পারলি না? আমি কি জানি তুই এখানে আসবি? বাড়িতে ফির আগে তারপর তোকে মজা বোঝাবো। আপু চলো আমার সাথে। ঈশা এবার ইরাকে নিয়ে চলে যায়। অন্যদিকে আকাশ খাবার খেয়ে বেরিয়ে পড়ে। রাতের বেলায় রকি কল দেয়। রকি কল দিয়ে বলে, রবি, তোমরা এখনই রওনা দাও। কি বলো? তাই বলে এখন কিভাবে সম্ভব? আমি একটা কাজে বাইরে যাব, সেই জন্য তোমাদের এখানে আসতে হবে। আচ্ছা, এখনই আসতেছি। এদিকে আকাশকে সবটা জানায়। আকাশও কিছুটা বুদ্ধি খাটাতে থাকে কিভাবে ওদের মধ্যে ঝগড়া বাঁধানো যায়। ঠিক তখনই মনে হলো, আর হ্যাঁ, আমি যদি ওদের মধ্যে ঝামেলা বাঁধাই তাহলে তো আমারই ক্ষতি। আমি তো ওদের মধ্যে থাকবো। তাছাড়া কোনো কারণে আমার মুখ যদি রকি দেখে ফেলে তাহলে তো আমার সব দিক দিয়ে লস হয়ে যাবে। তাই যাই করি না কেন সব সাবধানে করতে হবে। এক কথায় ওদের মধ্যে আমাকে অন্য কোনো লোক দিয়ে কাজ করাতে হবে। এদিকে ওরা সব ব্যবস্থা করে চলে আসে। ওরা এখানে অনেক কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে, যেন এখানে কোনো রকম ঝামেলা কেউ করতে না পারে, সেই জন্য। অন্যদিকে আকাশ ওর মতো করে সব কিছু প্ল্যান করতে থাকে। কিছুক্ষণ পর, আমরা তো এসে গেছি, এখন তাহলে কি করা যায়? কি আর করবেন, চলুন ভিতরে যাই। তবে তোমরা অ্যালার্ট থাকবে, বলা তো যায় না কোন দিক দিয়ে কি হয়ে যায়। আকাশ ঠিক বলেছে, তাই তোমরা খেয়াল রাখো। ঠিক আছে বস, তাই হবে। আমরা চারদিকে খেয়াল রাখবো, আপনি কোনো চিন্তাই করবেন না। এই তো ভালো কথা বলেছ। এদিকে কিছুক্ষণ পর ওদের আস্তানায় ওরা চলে আসে। আস্তানায় প্রবেশ করার মধ্যে আকাশ ওর মুখ বেঁধে দেয়, যাতে করে ওকে না দেখতে পারে। সব ব্যবস্থা নিয়ে ওরা ভিতরে যায়। অন্যদিকে রকি ও লোকদের নিয়ে মালগুলো গাড়ির ভিতরে পাঠিয়ে দিতে থাকে। অন্যদিকে রবি রকির হাতে স্বর্ণগুলো দিতে দেয়। স্বর্ণ পেয়ে রকি তো খুশি হয়ে যায়। একেবারে খাঁটি স্বর্ণ। তাহলে তোমরা বন্দুকগুলো বুঝে নাও আর এখান থেকে যেতে পারো এখন। তাহলে চলুন রবি ভাই। চলো। এদিকে রাতের বেলায় আকাশ গাড়ি নিয়ে বের হওয়ার সময় একটা বোমা ভিতরে নিক্ষেপ করে, যাতে করে ভিতরে সবাই আতঙ্কে থাকে। ঠিক তাই করলো, কিন্তু ভাগ্য খারাপের জন্য বোমা তো ফেটেছে, কিন্তু কারো ক্ষতিও হলো না। আর ওরা নিজেদের মধ্যে কোনো মারামারিও হলো না। রবি মাত্র ওগুলো নিয়ে আসার সময়ে আকাশ কৌশলে গাড়ি থেকে নেমে রকির লোকের উপর হামলা করে। এতে করে রকির কিছু লোক মারা যায়, আর রবির কিছু লোকের উপর হামলা করে রবির লোকেদের মেরে ফেলে। এতে করে রকি তো অনেক রেগে যায়। রকি রেগে গিয়ে গাড়ি থেকে পাল্টা দাওয়া করে, কিন্তু ততক্ষণে আকাশ ও রবি অনেক দূরে চলে আসে। ওই রবির বাচ্চা এখানে এসে আমার কতগুলো লোকগুলোকে মেরে ফেললো। বস দেখেছেন তো, ওরা কিন্তু চান্স পেয়ে আমাদের লোকদের ঠিকই মেরে ফেলেছে, কিন্তু আমরা কোনো কিছু করতে পারিনি। যদি বুঝতে পারতাম ওরা তেমন কিছু করবে তাহলে আমি এখানে ওদের খেলা শেষ করে দিতে পারতাম, কিন্তু এখানে কিছুই বললে ক্ষমতা দেখিয়েছি। এখন তো শুধু শুধু আমাদের কতগুলো লোককে ওরা মেরে ফেলেছে। সময়ের জন্য অপেক্ষা কর, আমাদেরও সময় আসবে, তখন আমরাও প্রতিশোধ নিব। অন্যদিকে আকাশ ওইদিকে রবিকেও এর মধ্যে জড়িয়ে দেয়। সত্যি ভাবতে পারিনি ওরা আমাদের উপর হামলা করে আমাদের কিছু লোকদের এইভাবে মেরে ফেলবে। যদি বুঝতাম তাহলে ওদের কোনোভাবেই আমি বাঁচিয়ে রাখতাম না। তাছাড়া ওরা যে বন্দুকগুলো গিয়েছে ওইগুলো আজও ভালো আছে কি না তাই তো জানি না। চিন্তা করবেন না, আমরা নেব। ঠিক আছে। এদিকে ওরা কয়েক ঘন্টার পর ওদের আস্তানায় গিয়ে পৌঁছায়। ওখানে গিয়ে সবগুলো বন্দুক চেক করতে থাকে।
সবগুলোর মধ্যে মোটামুটি অনেকগুলো বন্দুকই খারাপ হলো। দেখেছ ওরা আমাদের কতগুলো বন্দুক খারাপ দিয়েছে। তা তো দেখলাম, তার সাথে ওরা আমাদের উপর হামলা করেছে। এর তো একটা ব্যবস্থা আমাদের করতেই হবে। তাই করতে হবে, আগে এই বন্দুকগুলো ঠিক করে রাখি, এরপর ওই রকির খেলা শেষ করব। অন্যদিকে রকি ওই স্বর্ণগুলো নিয়ে চেক করতে থাকে। কিছুক্ষণ পর, বস এই স্বর্ণগুলো তো নকল রয়েছে। কি বলছিস? ঠিকই বলেছিস, এখানে কিছুটা স্বর্ণ আছে নকল। ওই রবিকে বিশ্বাস করে আমরা আবারও ঠকেছি। বস তাই তো দেখছি। এখন হয়তো আপনারা ভাবছেন কি থেকে কি হয়ে গেল। আসলে এই সব কিছুর পিছনে আকাশেরই হাত আছে। আকাশ স্বর্ণগুলোর ভিতরে অন্য কিছু ঢুকিয়ে দিয়েছে, সেই জন্য এরকমটা হয়েছে। আর বন্দুকগুলোর মধ্যে ঝামেলা বাঁধিয়ে দেয়, যাতে করে ওদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হতে পারে। এইদিকে কিছুক্ষণ পর, রবি, আমার মনে হয় আপনি রকির সাথে সরাসরি যুদ্ধে যাওয়ার দরকার। সত্যি কি যাব? যাওয়াটা তো দরকার। দেখছেন না আপনাকে সব কিছুতেই ঠুকিয়েছে, তার সাথে ওই রাতে তো আমাদের উপরে অ্যাটাক করেছে। তাই তো দেখতেছি, কিন্তু এখন তো তাহলে তুমি আর আমি এক হয়ে এর একটা বিহিত করতে হবে। আমাকে এর মধ্যে কি জন্য টানছেন? তাহলে আমি কি একা একা পারবো নাকি? আর হ্যাঁ, কি আপনি বলেন তো, সামান্য একটা যুদ্ধ অংশগ্রহণ করতে পারবেন না? পারবো তো। তাহলে আমাকে এখন কি করতে হবে তা বলো। বেশি কিছু না, আপনি যুদ্ধের জন্য আপনার লোকদের তৈরি থাকতে বলুন। ওকে, আমি তাহলে তাই করব, কিন্তু তুমি? আমি কালকে রওনা দিব আমার রাস্টে। আচ্ছা, তাই করিও। এদিকে পরের দিন আকাশ চলে আসে ওর রাষ্ট্রে, কেননা এখন ওই জায়গায় থাকলেই বিপদ। কিছুক্ষণ পরে ঈশার কথা মনে পড়ে আকাশের, তাই তাড়াতাড়ি করে ঈশাকে আসতে বলে। ঈশাও খবর পেয়ে চলে আসে। ওদিকে 3 দিন পর, আকাশ, রবি তো আমার সাথে যুদ্ধ করতে চায়। কিন্তু কেন, তা কি বলেছে? জানি না, ও বলেছে আজকের থেকে আমার সব কিছুতেই ও হামলা করবে। তাহলে একটা কাজ করো, তুমি ওর উপর হামলা করো, কারণ ও যদি হামলা করতে চায় তাহলে তোমাকেও তো কিছু একটা করতে হবে। ঠিক আছে, তাই হবে। এদিকে রবি ও রকির মধ্যে প্রতিদিন ঝগড়া আর মারামারি হতে থাকে। অন্যদিকে ইরা বাড়িতে আসার পর ওর মতো করে চাকরি খুঁজতে থাকে। এদিকে আকাশের আগে যে বিয়ে ছিল, ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে, আর ওর স্বামী কাজ করতে দিবে না, সেই জন্য আকাশের নতুন বিয়ে দেখা হচ্ছে। এদিকে, ভাইয়া। কি হয়েছে এরা, চিৎকার কেন করছিস? ভাইয়া, আমি চৌধুরী কোম্পানিতে ওনার বিয়ে লাগবে, তাই আমি ওখানে অ্যাপ্লাই করব। কিন্তু তুই শেষে কিনা পিএ হয়ে জয়েন করবি? করব, কারণ ওই ছেলেকে আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। এইদিকে পরের দিন ইরা ইন্টারভিউ দেওয়ার জন্য আসে। এদিকে অফিসের কাজ ম্যানেজার দেখতে থাকে। আকাশ কিছু কাজে একটু বাইরে গেছে। বাইরে বলতে রকির কাছে গেল, কারণ রকি ও রবির ব্যাপারটা তো আপনারা সবাই জানেন, তাই ওখানে যাওয়ার কিছু কারণ আছে। এদিকে ইরা অফিস চলে আসে। সবার মতো এখানে অনেক মেয়ে এসেছে, সবাই সাজতে ব্যস্ত। অন্যদিকে কিছুক্ষণ পর ইন্টারভিউ শুরু হলো। সবাই এক এক করে ইন্টারভিউ দিচ্ছে আর বের হচ্ছে। এদিকে কিছুক্ষণ পর, এবার আপনার পালা, আপনি এবার ভিতরে যান। ইরা ভিতরে গেলে ওকে কিছু প্রশ্ন করা হয়। ইরা মোটামুটি এক এক করে সব প্রশ্নেরই উত্তর দিতে থাকে। এরপর ওরা সবাইকে চলে যেতে বলে, আর কাকে সিলেক্ট করবে তা ওনাদের স্যার অফিসে আসলে জানিয়ে দেওয়া হবে। ইরা সব কাজ শেষ করে চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পর, ইরা, তোমার ইন্টারভিউ কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে। তা ওরা কি বলেছে? ওদের বড় স্যার নাকি বাহিরে গেছে, সেই জন্য উনি আসতে 2 দিন সময় লাগবে। উনি 2 দিন পরে আসবে, 2 দিন পরে রেজাল্ট দেবে। আচ্ছা, যদি ওরা রুপি খেয়ে অন্য কাউকে নিয়ে নেয়? তেমন কিছু হবে না। আচ্ছা, আমি রুমে গেলাম, তুমি থাকো, আমি ফ্রেশ হতে গেলাম। এদিকে রকির কাছে যাওয়ার পর রকি তো চোখ তো লাল করে আছে। কি হয়েছে? ওই, তুই কিছুই জানিস না? কই না তো।
রবি তো আমার সাথে রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছে। তার উপর ওই দিন আমাকে একা ঠকালো, যা বলার বাইরে। তাহলে আপনি বসে আছেন কেন? আপনি ওর উপর হামলা করেন, তাহলেই তো হয়। তা না হয় করলাম, কিন্তু আমরা বেশিরভাগই তো বন্দুক তো এখন রবির কাছে। আপনি চিন্তা করেন কেন? আমি আপনাকে দিব বন্দুক। সত্যি বলছো? সত্যি বলছি। তাছাড়া তোকে আমি মিথ্যা কেন বলতে যাব? তাহলে কবে দিতে পারবে? তাছাড়া আমি কি তা বলেছি নাকি? আমি এখান থেকে গিয়ে পাঠিয়ে দিব। আচ্ছা, তবে রবি যেন এই ব্যাপারে কিছু না জানতে পারে। জানবে না। ওকে, তাহলে এখন তুমি রেস্ট নাও। তাহলে নিজের বাড়ি যাও আর আমাদের জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করো। তাই হবে। এদিকে আকাশ রকিকে যেমন সাহায্য করে রবির বিরুদ্ধে যেতে, ঠিক তেমনই আবার রবিকে আবার সাহায্য করে রকির বিরুদ্ধে লাগিয়ে দেয়। এতে আকাশের লাভ হয়, কারণ ওরা মারা গেলে আকাশ একাই সব কিছু দখল করে নিতে পারবে। সেজন্য আকাশ ওই দুইজনকে সাহায্য করে। এতে করে ওরা একে অপরকে মারতে পারে। কিছুক্ষণ পর, বস আপনি কোথায়? আমি তো মুম্বাই। কেন, কি হয়েছে? কবে আসবেন? কিছুদিন লেট হবে মানে? কাল বাদে পরের দিন? আসলে এখানে একটু সমস্যা হয়েছে। কি সমস্যা? আমাদের এখানে আজকে একটা লোক এসেছে। ওই লোকটাকে আমার কেমন একটা সন্দেহ হয়েছে। কি রকম? আবির এরপর অনেক কিছু বলতে থাকে। সবটা শুনে আকাশ নিজের মতো করে সবটা ভাবতে থাকে। কিভাবে কি করতে হবে সব বুঝিয়ে দেয়। আবিরও সে অনুযায়ী লোকটাকে নিয়ে চলে আসে একটা বিল্ডিংয়ের ছাদে। এরপর আবির আকাশকে কল দিয়ে লোকটাকে দেখায়। আকাশ লোকটাকে দেখেই চিনতে পারে। আরে, এই লোকটা তো রকির লোক। ও আমার এখানে কি করে এলো? আবির? জি বস, বলুন। তুমি ওই লোকটাকে ছাদে রেখে নেমে আসো। কেন বলুন তো? যা বলেছি তা করো। ও যেন বুঝতে না পারে আমি ওকে সন্দেহ বা তুমি ওকে সন্দেহ করতেছো। ঠিক আছে। এরপর আবির ওই লোকটাকে কিছু একটা বুঝিয়ে নিচে নেমে আসে। এরপর আকাশ যায় রকির কাছে। রকি, রকি, কি হয়েছে? তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? তুমি কি তোমার কোনো লোককে আমার উপর নজর রাখতে আমার ওখানে পাঠিয়েছো? কই না তো, আমি কেন পাঠাবো? তাহলে আমি গত 2 দিন আগেও ওই লোকটাকে তোমার ওখানেই দেখেছি। আজকে ও আমার এখানে কি করে? বিশ্বাস করো, আমি কিছুই জানি না। 10 দিন হলো এই লোক আমার এখানে কাজ করে। গতদিন আগেও বলেছি একটা কাজে বাইরে যাবে। আমি কোনো তার উপর নজর রাখার জন্য ওকে এইভাবে করতে যাবে? এদিকে রকির কথায় আকাশ সত্যিটা বুঝতে পেরেছে। কেননা রকির কথাগুলো বলার পরেও এতটুকু ভয় যায়নি। তাই আকাশ শিওর এটা রকির কাজ না। সেজন্য আবিরকে কল দেয়। জি ভাই, বলেন। লোকটাকে কিছু করতে হবে না। আর ওই লোকটাকে আমাদের মধ্যেই একজন। লোকটা আমাদের মধ্যে একজন হলো? এই রকম নাটক করার মানে কি বস? এটাই মাস্টার মাইন্ডের খেলা, যা তোর মাথায় ঢুকবে না। কিন্তু আমাকে যদি না বুঝিয়ে বলেন তাহলে আমি শিখবো কি? অনেক কিছু শিখে নিয়েছিস। কই, কি শিখলাম? এতগুলো লোকের ভেতর ওই লোকটাকে খুঁজে বের করছো, যাকে তোমার সন্দেহ মনে হয়েছিল, তার সঠিক লোককে বেছে নিয়েছো। ধন্যবাদ ভাই। এখন তাহলে কি করব? অনেক কিছু করার আছে। আচ্ছা, আমাদের আস্তানায় যে অস্ত্রগুলো আছে আমাদের কাছে, ওইগুলো এক এক করে বাছাই করে রাখো। ঠিক আছে। এদিকে আবির কাজে লেগে পড়ে। অন্যদিকে রকি রাতের বেলায় বের হয় একটা কাজে। যাওয়ার সময়ে কিছু লোক নিয়ে যায়। অন্যদিকে আকাশ সে সুযোগটা কাজে লাগায়। কেননা ওদের পিছনে পিছনে যেতে থাকে। ওদিকে কৌশলে গাড়ির চাকা নষ্ট করে দেয়। অন্যদিকে, এটা কি হলো? চাকা হঠাৎ করে নষ্ট হলো কি করে? বস, সেটাই তো বুঝতে পারছি না। এখন তাহলে কি করব? আসার সময় তো বাড়িতে কোনো কিছু বলে আসিনি। বস, আপনি গাড়িতে বসেন, আমি দেখি আশেপাশে কাউকে পাই কিনা। ওদিকে 2 জন লোক চাকা ঠিক করার জন্য লোক খুঁজতে গেল। বাকিগুলো ওখানে থেকে গেল। এদিকে আকাশ সে সুযোগে ওদের উপর আক্রমণ করতে থাকে। রকির লোকও আক্রমণ করতে থাকে। এদিকে প্রায় অনেকক্ষণ হয়ে যায়।
ওদের মধ্যে বন্দুকযুদ্ধ হতে থাকে। এতে করে রকির অনেক লোক মারা যায়। এদিকে রকিকে যখন মারতে যাবে তখনই ওখানে পুলিশ চলে আসে। আর পুলিশ আসাতে আকাশ তেমন কিছু করারও সুযোগ পায়নি। পুলিশ এসে রকিকে গার্ড দিয়ে দেয়। এই সুযোগে আকাশ রকির আস্তানায় চলে আসে। ওখানে এসে বসে থাকে, এমন ভাব ধরে বসে আছে যেন কিছুই জানে না। অন্যদিকে রকি বাসায় এসে রাগের চোটে আকাশের সামনে এসে বসে পড়ে। কি হয়েছে? এভাবে রাগান্বিত দেখাচ্ছ কেন? তাছাড়া তোমার শার্টের রক্ত কেন? তোমার কিছু হয়নি তো? আমার কিছুই হয়নি, তবে আমার সাথে থাকা সবাই মারা গেছে। ভাগ্য ভালো পুলিশ চলে আসছিল, নয়তো আমাকে ওরা মেরে ফেলতো। কি বললেন? কার এত বড় সাহস আপনার উপরে হামলা করে? কে আর করবে ওই রবির বাচ্চা ছাড়া? কার এত বড় সাহস আছে আমার উপর হামলা করার? আকাশ, তুমি তাড়াতাড়ি করে আমার কাছে বন্দুকে আনার ব্যবস্থা করো। আমি ওই রবিকে না মারা অবধি আমি শান্তি হচ্ছি না। চিন্তা করবেন না, আমি বলে দিয়েছি ওরা বন্দুকের ব্যবস্থা করতেছে। আচ্ছা, তুমি গিয়ে রেস্ট নাও। অন্যদিকে পরের দিন আকাশ চলে আসে ও রাষ্ট্রে। ওখানে আবিরকে বলে বন্দুক পাঠিয়ে দেয়। অন্যদিকে আকাশ রকিকে আবার কল দেয়। হ্যাঁ বলো আকাশ। আপনি কি কোনো খবর রাখেননি? কেন, কি হয়েছে? রকি তো কার থেকে বন্দুক আনার ব্যবস্থা করেছে। কি বলছো কি? ঠিক বলেছি। তাহলে এখন কি করব? আর হ্যাঁ, করার কি আছে? আপনার কাছে যে বন্দুক আছে ওই গুলি দিয়ে আপনি লড়াই বা আক্রমণ করতে তো পারেন। তাহলে তো ওর আস্তানায় আমাকে যেতে হবে। তাতে কি দরকার হলে যাবেন। কিন্তু আমি এখান থেকে ওই জায়গায় গিয়ে আক্রমণ করাটা তো অনেক রিস্ক হয়ে যাবে। তাহলে একটা কাজ করতে পারেন। কি কাজ? এই তো আপনার 20 জন লোককে মুম্বাই পাঠিয়ে দিন। ওরা নতুন গ্যাংয়ের মতো করে ওর লোকদের মারতে থাকবে। আর ওই বেচারা মনে করবে নতুন কোনো গ্যাং এসে ওর লোকদের মারতেছে। তাহলে তোমার ওপর কোনো রকম সন্দেহ করার কোনো মানেই হয় না। কি বুদ্ধিটাই না দিলে। সত্যি বিপদে যে বন্ধুর পরিচয় তা তুমি দিতে পারো। তাহলে আর লেট করবেন না। আমি আজকে তাহলে পাঠিয়ে দিচ্ছি। তাই করুন, বেশি লেট যেন না হয়। এদিকে মোটামুটি একটা কাজ তো করা শেষ। এখন শুধুমাত্র বাকি আছে রকিকে এরকম একটা কথা বলার। কেননা রবি তো লোক পাঠিয়ে দেবে, এতে করে রকির লোক কিছুটা তো মরবে, কিন্তু এতে করে তো রবির লোক অনেক বেঁচে যাবে। তাহলে রকিও যদি এমনটা করে তাহলে দুই দলেরই লোক মরতে থাকবে, এতে আকাশেরই লাভ হবে। এদিকে আকাশকে আজকে অফিস যেতে হবে, তাই তৈরি হয়ে অফিসে যাচ্ছে। ঈশা আকাশকে এত সাজতে দেখে বলে, ভাইয়া ভাইয়া। কি হয়েছে? এরকম চিৎকার কেন করছিস? না মানে তুই এত সেজে কোথায় যাচ্ছিস? এটা কেমন কথা বললো ঈশা? যা বলেছি ঠিক বলেছি। আচ্ছা তুই যাওয়ার সময় আমাকে নামিয়ে দিয়ে যাবি, আর আমি আসার সময় অন্য ব্যবস্থা করে নিব। কেন কেন? বান্ধবীরা মিলে খেতে যাব, তাই দুপুরে আসতে লেট হবে। তবে তোকে একটা কথা বলবো বলবো করে আর বলাই হয়নি। কি হয়েছে ঈশা? কলেজে কি কেউ তোকে কিছু বলেছে? ঠিক তখনই কোথা থেকে কতগুলো ছেলে এসে আমার পাশে এসে বসে। এরপর ওরা অনেক বাজেভাবে আমার সাথে ব্যবহার করতে থাকে। আমাকে এর আগে কেন বললি না? তুই তো বাড়িতে ছিলি না, সেজন্য আর আমি বলিনি। আজকে দেখিয়ে দিবি কোন ছেলেগুলো। ঠিক আছে ভাইয়া। কিছুক্ষণ পর ঈশাকে নিয়ে চলে আসে কলেজে। এদিকে প্রতিদিনের মতো ঈশা ওর ক্লাসে গেল। ঈশার সাথে আকাশ ওর রুমে ঢুকে ঈশা থেকে একটু দূরে গিয়ে বসে পড়ে। অন্যদিকে কিছুক্ষণ পর কতগুলো ছেলে আসে রুমে। ওরা ঈশার পাশে বসা ছেলেগুলোকে উঠিয়ে দেয়। ওই তোরা ওঠ এখান থেকে, জানিস না আমি আসলে জায়গা ছেড়ে দিতে হয়। এদিকে ঈশা তো কিছুটা ভয় পেয়ে আকাশের দিকে তাকায়। আকাশ ওকে ইশারায় শান্ত থাকতে বলে। কিরে আজকে দেখি তোর ভয় পাচ্ছে না একটু? তার মানে কি? দেখুন ভালো হবে না কিন্তু। কি তোর এত বড় সাহস, তুই আমার সাথে উঁচু গলায় কথা বলিস? আজকে এর জন্য তোর শাস্তি হবে। সবার সামনে তুই আমার কোলে বসবি। এই কথা শুনে তো ঈশা এবার কেঁদে দেয়। এবার আকাশ চুপ থাকতে পারেনি, কোথায় থেকে একটা লাঠি এনে ওই ছেলেটার পায়ে আঘাতের পর আঘাত করতে থাকে। এক কথায় ওর পুরো পায়ে এত ফুলেছে যে ওই ছেলেটা হাঁটতেও পারছে না।
এদিকে ওর পাশে থাকা বন্ধুগুলো কাকে যেন কল দেয়। ওদিকে ঈশা, তোদের ল্যাবে গিয়ে এমন কিছু নিয়ে আনবি যা শরীরে দেওয়ার মাত্রই মরিচার মতো জ্বালা করতে থাকবে। থাক না এইসব। তোকে যেতে বলেছি, যা। ঈশা ল্যাবে চলে যায়। অন্যদিকে আকাশ তবুও মারা থামেনি। ছেলেটাকে মারতে মারতে মাঠের মাঝখানে নিয়ে যায়, তার সাথে ওর সাথে থাকা ছেলেগুলোকেও। এদিকে ওদের মারা ভিতরে আরও ছেলে আসতে থাকে। এবার ওদের লোকজনও বেশি হয়ে গেছিল, সেজন্য আকাশ আবিরকে কল দেয়। আবির, 10 জন লোককে কলেজে পাঠিয়ে দাও। ঠিক আছে। এদিকে বাকি ছেলেগুলোর সাথেও মারামারি করতে থাকে। এদিকে ঈশা কেমিক্যাল নিয়ে আসে, এনে আকাশের হাতে দিলে আকাশ ওদের শরীরে কেমিক্যাল দেয়। এতে করে ওদের পুরো শরীর চলতে থাকে। ছেলেগুলো চিৎকার এতটাই জোরে দিচ্ছে যে পুরো কলেজে সবাই চিৎকার শুনে বেরিয়ে আসে, তার সাথে স্যার ম্যাম সবাই। ওনারা এরকম অবস্থা দেখে ভয় পেয়ে যায়, কেননা আকাশ যে ছেলেটাকে মারছে ওই ছেলেটা অনেক পাওয়ারফুল একটা ছেলে। ওর বাবা এখানকার এমপি, সেজন্য কেউ ওর সাথে কোনো রকম ঝগড়ায় যায় না। কিন্তু সেখানে আকাশ ওদের এভাবে মারছে তা দেখে তো ওনাদের ভয় পাওয়ারই কথা। ঈশা, তুই আমার গাড়ি নিয়ে বাসায় যা। কিন্তু ভাইয়া তুই? আমি ওদের দেখে নিব, তুই যা। আকাশের ধমকে আজকে ঈশা অনেক ভয় পায়। এর আগে এরকম কোনো ধমক তো দূরের কথা, এরকম রূপও কোনোদিন দেখেনি সে। ঈশা ওখান থেকে চলে যায়। এদিকে পরিস্থিতি খারাপ দেখে কলেজের স্যার পুলিশকে কল দেয়। অন্যদিকে আকাশের লোক এসে ওদের ইচ্ছে মতো মারতে থাকে। ওরাও মেরে ওখান থেকে চলে যায়, কিন্তু আকাশ এখনও ওদের মারতে ব্যস্ত। এদিকে পুলিশ এসে, ওই ছেলে, তোর সাহস কি করে হয় এমপি সাহেবের ছেলেকে এইভাবে মারার? একদম চুপ, নয়তো তোর কি অবস্থা করব তা তুই নিজেও বুঝতে পারবি না। কি তোর এত বড় সাহস? তুই পুলিশকে ভয় দেখাচ্ছিস? দেখ, মেজাজ অনেক খারাপ, তাই এখান থেকে ওদের নিয়ে সরে যা, নয়তো তোকে ওদের মতো করেই মারবো। তাছাড়া একে হসপিটালে নিয়ে যা, নয়তো মারাও যেতে পারে ব্যথার জন্য। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার সামনে মাস্তানি, তোকে থানায় নিয়ে এমন মার মারবো যে সারা জীবন মনে রাখবি। তার আগে একে হসপিটালে নিয়ে যা, নয়তো মারা যাবে। অফিসার ওই ছেলেকে হসপিটালে পাঠিয়ে দেয়। অন্যদিকে, ওকে, এবার আমি চলি, আর তুই এখানে থাক। তোমাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলে যাচ্ছি, এরপর থেকে যদি কোনো ছেলে কোনো মেয়ের উপর এরকম বাজে টিজ বা অন্য কিছু করার চেষ্টা করেছিস, তো আজকে এমপির ছেলের কি করেছি তার মতো অবস্থা তোদেরও করব, কথাটা মনে রাখিস। এদিকে দূরে দাঁড়িয়ে ইরা সব কথা শুনছিল। ইরা তো আকাশকে দেখে একদম ফিদা হয়ে যায়। এদিকে পুলিশ অফিসার ওখানেই দাঁড়িয়ে আছে, কেননা আকাশ ওনাকে তো কোনো মূল্যই দিল না। ওদিকে আকাশ চলে যায়, অন্যদিকে সবাই যে যার মতো করে চলে যায়। অন্যদিকে পুলিশ অফিসার চলে যায়। অন্যদিকে এমপি ছেলে হসপিটালের মৃত্যুর পথে যাত্রা মাত্র। অন্যদিকে আকাশ চলে আসে অফিসে। অফিসে আসলে ম্যানেজার ফাইলগুলো দিয়ে যায়। প্রতিটা ফাইল খুলে খুলে দেখতে থাকে। কিছুক্ষণ পর ইরার ছবিটা আর ফাইল নিয়ে বসে আছে। এরাও অ্যাপ্লাই করে ইন্টারভিউ দিয়েছে, তাহলে তো এরাকে রেখে দিতে হবে। সত্যি মেয়েটা আমার কথা রাখতে গিয়ে শেষমেশে এখানে চাকরি করবে। তবে ভালো হয়েছে, সারাক্ষণ আমার সামনেই থাকবে। সেই জন্য ম্যানেজারকে ডেকে পাঠাই আর ইরার ফাইল দিয়ে বলে, এই মেয়েটাকে সিলেক্ট করুন। ম্যানেজার ফাইল নিয়ে চলে যায়। অন্যদিকে অফিসের সব কাজ শেষ করে আকাশ যায় হসপিটালে ছেলেটাকে দেখার জন্য। ওখানে এইভাবে দেখা করতে এসেছে, সেজন্য অনেকে অবাক হয়। তার সাথে এমপি তো নিজেই অবাক হয়, কেননা উনি আকাশকে দেখে অবাক হয়। আকাশ ওনার কাছে গিয়ে বলে, চিন্তা করবেন না, আপনার ছেলে আমার বোনকে বাজেভাবে প্রস্তাব আর ওর উপর কোলে বসতে বলেছে, তাই আমি ওর এমন অবস্থা করেছি। এতে করে কখনো আর কোনো মেয়েকে কোলে নিতে পারে না। আপনার ছেলে সেই জন্য ওকে আর জানে মেরে ফেলেনি, তাই ছেলেকে বুঝাবেন। এরপর থেকে যদি এরকম কোনো কিছু করে তাহলে পরের বার আর বাঁচিয়ে রাখবো না, কথাটা যেন মনে থাকে। অন্যদিকে ম্যানেজার ইরাকে কল দিয়ে জানায় ইরা চাকরি হয়ে গেছে। এদিকে, ভাবি ভাবি ভাবি, কি ব্যাপার, এত খুশি কেন?
ভাবি আমার চাকরি হয়ে গিয়েছে। সত্যি? সত্যি ভাবি, আর 7 দিন পরে জয়েন। যাক, তাহলে ভালোই হয়েছে। আমি তাহলে বান্ধবীদের একটা পার্টি দিই। এদিকে ইরা ওর কিছু বান্ধবী আর ঈশাকেও আসতে বলে। অন্যদিকে আকাশ ওর আস্তানা থেকে বন্দুক রেডি করে পাঠিয়ে দেয় জাহাজে করে, জাহাজে মালগুলো উঠিয়ে দিয়ে। রকি মাল পাঠিয়ে দিয়েছে, তুমি শুধুমাত্র ওইগুলো ঠিক মতো রিসিভ করে নিলেই হবে। সত্যি অনেক বড় উপকার করলে। ওই রবি আমার কাছ থেকে বন্দুক নিয়ে আমাকে পুরো নিঃস্ব করে দিয়েছিল। আজকে তুমি আমার বন্দুক আমাকে তো পূরণ করে দিয়েছো। সত্যি আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। আমি তোমার ঋণ শোধ করতে পারবো কিনা জানি না। আরে তেমন কিছু না, তাছাড়া তোমার এই বিপদ দিনে সাহায্য করাটাই তো আমার কর্তব্য। অন্যদিকে ঈশা সহ বাকি সবাই চলে এসেছে। এদিকে সবাই খেতে ব্যস্ত। অন্যদিকে ঈশা বলে, আপু হঠাৎ কি জন্য সবাইকে খাওয়াচ্ছ? আমার চাকরি হয়ে গিয়েছে। আপু তোমাদের কোম্পানিতে চাকরি পেয়েছো, এতে খুশির কি আছে? আরে আমাদের কোম্পানিতে কেন চাকরি করতে যাব? আমি তো অন্য একটা কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি। সত্যি আপু? তা কি নাম কোম্পানির? এই তো চৌধুরী গ্রুপে। কি? অবাক হওয়ার কি আছে? তা কোন পোস্টে? ফিয়ের জন্য অ্যাপ্লাই করেছি, ওখানে আমার চাকরি হয়ে গিয়েছে। কনগ্রাচুলেশন আপু। থ্যাংক ইউ। আল্লাহ জানে আপু তোমার ভাগ্যে কি আছে, ভাইয়া না জানি কি হাল করবে তোমার। হায়, কি ভাবছো? কিছু না। তাহলে আপু চলো এবার উঠে যাক। চলো। ওখান থেকে ওরা ওদের মতো করে চলে যেতে থাকে। অন্যদিকে আকাশের রুমে শুয়ে আছে। তখন ঈশা আসে ওর কাছে। ভাইয়া ভাইয়া। কি হয়েছে? আবার কোন ছেলে তোকে ডিস্টার্ব করলো? কোনো ছেলে করেনি। আচ্ছা তুই একটা কথা বলতো। কি কথা? দুনিয়াতে এত মেয়ে থাকতে ইরাকে কেন তোর বিয়ে হিসেবে দেখতে হলো? দুনিয়াতে এত কোম্পানি থাকতে ওকে আমার কোম্পানিতে কেন ইন্টারভিউ দিতে হয়েছে? তাছাড়া আমি তো ছিলামই না, ম্যানেজার সব কিছু দেখাশোনা করেছে। আমাকে তো বলেছে শুধু 10 জনের মধ্যে যে কোনো একজনকে রেখে দিতে, কেননা এদের সবাই মার্কস সমান ছিল। একটা সত্যি কথা বলতো। কি কথা? তুই কি ইরাকে পছন্দ বা ভালোবাসিস? আমি ওকে ভালোবাসি। সত্যি ভাইয়া? তাহলে ইরা আমার ভাবি হবে? হবে। তুই শুধু দেখতে থাক, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলেই হবে। তাহলে আজকে থেকে আমি ইরা আপু না বলে ইরা ভাবি বলে ডাকবো ওকে। এই না না, এমনটা করিস না বোন। তাছাড়া ও যদি আমাকে পছন্দ না করে তাহলে কেন শুধু শুধু বলবি? কথাটা তো মন্দ বলিসনি ভাইয়া। অন্যদিকে আকাশের পাঠানো বন্দুকগুলো রকি পেয়ে যায়। তার সাথে ওই বন্দুকগুলো রকি নিজের গোডাউনে রেখে ওইগুলোর কাজ চেক করতে থাকে। সবগুলো বন্দুক মোটামুটি ভালো। কিছু বন্দুক স্প্রিংয়ের কিছু নষ্ট হয়ে গেছে, ওইগুলো তো তেল দিয়ে রাখলে ঠিক হয়ে যাবে। তার সাথে বুলেটগুলো সাবধানে রাখ। তবে একটা কথা, এই খবরগুলো যেন অন্য কেউ না জানে। ঠিক আছে বস, কেউ জানবে না। আমরা তাহলে সবটা দেখতে থাকি। তাই করো। এদিকে রকি আকাশকে কল দেয়। আকাশ, আমি তো সবগুলো বন্দুক হাতে পেয়ে গেছি। এখন ওইগুলোর মধ্যে হামলার কিছুটা সমস্যা আছে, তা ঠিক করে নিলে হয়ে যাবে। তা তোমাকে যেই জন্য কল দিয়েছি, আমি শীঘ্রই রবির উপর হামলা করতে যাব। তা তুমি কি আমার সাথে থাকতে পারবে? এবার রকির কথা শুনে আকাশ তো বিপাকে পড়ে গেল। কেননা আকাশ এখন যদি কারো পক্ষে যায় তাহলে তো দুই দিক দিয়ে বিপদ। সেই জন্য কিছুটা নীরবতা রেখে বলে, দেখো, এটা তোমার আর ওর যুদ্ধ। এখানে আমি না আসাটাই মনে হচ্ছে ভালো হবে, কেননা তুমি তো জানো আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। তাছাড়া আমি আসলে তোমার উপকার হওয়ার বদলে উল্টো ক্ষতি হবে। এরপর আকাশ রকিকে অনেক রকম বুঝিয়ে দেয়। তার সাথে হঠাৎ করে আক্রমণ করতে না বলে ধীরে ধীরে আক্রমণ করার জন্য। কেননা এতে করে ওরা দুই দলই সমানভাবে আহত হবে আর লোকজন কমতে থাকবে। অন্যদিকে রবি আবার কল দেয়। কেমন আছো? এই তো ভালো। তা কি মনে করে? আমাকে কিছু বন্দুক দিতে পারবে? হঠাৎ বন্দুক কেন?
আরে রকি যে বন্দুক আমায় দিয়েছে ওইগুলো তো তেমন একটা ভালো না। তার উপর রকির উপর আক্রমণ করার জন্য তো আমার হাতে তেমন অস্ত্রও নেই। আর হ্যাঁ, আমি তো আছি, তা নিয়ে এত টেনশন করার কিছুই নেই। কিন্তু কি? আসলে কিছু রুপি লাগতো। ও, এই কথা? আসলে রুপি আমার জন্য না, বন্দুকের বুলেট নেই, তাই আমাকে বুলেট আনতে হবে। কোনো ব্যাপার না, 20 লক্ষ রুপি দিলে হবে তো? আর হ্যাঁ, 10 দিলেই হয়ে যাবে। আচ্ছা, আমি এখনই 10 পাঠিয়ে দিচ্ছি। এদিকে কথা শেষ হলে আবির আকাশকে বলে, আপনার মাথায় কি প্ল্যান চলতেছে তা আমি জানি না, কিন্তু একটা কথা আমার জানা ছিল। কি কথা? এইভাবে ওদের দুজনকে যদি বন্দুক দিয়ে দেন, তাহলে পরে কোনো ঝামেলা হয়ে গেলে আমরা ওদের সাথে মোকাবিলা করব কি করে? আর হ্যাঁ, তার ব্যবস্থা তো ফেলেছি। কি ব্যবস্থা? তোমাকে এত কিছু জেনে লাভ নেই। তুমি তার চেয়ে ভালো গোডাউনে আর কতগুলো মাল আছে সবগুলো গাড়িতে লোড করার ব্যবস্থা করো। এই তো সব মিলিয়ে তো 50 পিস হবে। তাহলে এই গুলিগুলো পাঠিয়ে দাও, তাছাড়া আমি আমার মতো করে খেলবো। তার আগে আমি যে তোমাকে যে ডিভাইসটা দিয়েছি ওই ডিভাইসটা আমাকে দাও। ঠিক আছে। এদিকে আকাশ পরের দিন রওনা দেয় বন্দুক নিয়ে। ওইগুলো রবির গোডাউনে রাখে, রবির সাথে কথা বলে, ওখানে হোটেলে চলে যায়। এরপর আকাশ ওই ডিভাইসটা মাটির নিচে পুঁতে রাখে, কেননা ওই ডিভাইসটা যে কোনো জায়গা থেকে অপারেট করা যায়, আর যে কোনো নির্দিষ্ট জায়গায় এটা দিয়ে আক্রমণ করানো যায়। এখন হয়তো আপনারা অনেকেই কিছুটা বুঝতে পেরেছেন আসলে কি হতে যাচ্ছে। সব কাজ শেষ করে চলে আসে। এদিকে নতুন করে গোডাউনে আকাশ বন্দুক আনিয়ে রাখে, যা ওদের পরে কাজে লাগবে। এদিকে ইরা সকালবেলায় সেজেগুজে অফিসে যাওয়ার জন্য বের হয়। ভাবি, ভাইয়া আমি গেলাম, তোমরা দোয়া করিও। অবশ্যই দোয়া করব। ইরা চলে আসে অফিসে। অফিসে এসে বসের চেয়ারে আকাশকে দেখে অবাক হয়ে যায়। তাছাড়া ইরা যে হুট করে না বলে রুমে চলে আসবে তাও আকাশ বুঝতে পারেনি। আকাশকে দেখে ইরা তো চমকে ওঠে। এ কি আপনি এখানে? আমি এখানে। কেন, অন্য কাউকে আশা করেছেন মনে হয়? আমি তো আপনার সাথে কখনো কাজ করব না। কেন করবেন না? আমার ইচ্ছে হয়েছে তাই করব না। মনে হয় আপনি কিছু সত্যের কথা ভুলে গেছেন। কিসের শর্ত? মনে আছে কয়েকটা কাগজে সাইন করেছেন? করেছিলাম। তাহলে এই নিন, পড়ে দেখুন। ইরা কাগজটার লেখা পড়ে নিজেই নিজের মাথায় পাড়ি দেয়। এই আমি কি করলাম? নিজেই নিজের ক্ষতি করে বসলাম। এই তো মাত্র শুরু, তাছাড়া আরও একটা কাগজ আছে, ওই কাগজটা আপনাকে সময় হলে দেখাবো। আপনি আমার সাথে চিট করেছেন। মাঝে মাঝে করতে হয়। এইদিকে যেতে যেতে 7 দিন চলে যায়। আকাশ ও ইরার মাঝে শুধু ভেজালি হতে থাকে। ইরা ইচ্ছে করে সব কাজে ঝামেলা করে থাকে, এতে করে আকাশ যেন নিজেই ওকে চাকরি থেকে বের করে দেয়। কিন্তু আকাশও কম না, সবটা বুঝেও না বোঝার ভান করে আছে। এই যে আমার হাতটা একটু টিপে দাও তো। কি? আমি তো আপনার বউ নাকি যে হাত টিপে দিব? তুমি তো আমার বউ হও, কেন তুমি জানো না? দেখুন স্যার, আপনি কিন্তু এবার একটু বেশি বেশি করে দিচ্ছেন। বেশি তো করে নিজের অধিকার নিতেই চেয়েছি। কিসে? দেখুন, আপনার মতি গতি আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। কেন কেন? আমার সময় শেষ, আমি চলে যাচ্ছি। এদিকে আকাশ অফিসে থেকে যায়, অন্যদিকে ইরা চলে যায়। অন্যদিকে ইরা ওর ভাইকে সবটা জানায়। অন্যদিকে রকি ওর কিছু লোককে পাঠায় রবির লোককে মারার জন্য। ওরা মারার জন্য রবির কিছু আস্তায় যায় আর একাধারে সবাইকে মারতে থাকে। কিছু লোকদের মেরে বস, মোটামুটি ওদের একটা আস্তানা আমরা ধ্বংস করে দিয়েছি। সাব্বাস, এখন তোমরা একটা কাজ করো, ওখানে কোনো একটা জঙ্গলে রাত থেকে যাও, তারপরে একটা আস্তানায় তোমরা হামলা করেছি। তাছাড়া তোমাদের কাছে তো সবই আছে, কোনো কিছুর কম হলে তা নিয়ে যেও বাজার থেকে। ঠিক আছে। এদিকে রকি যেমন লোক দিয়ে হামলা করাতে থাকে, তেমনি রবিও লোক দিয়ে রকির উপর হামলা করাতে থাকে। এভাবে ওদের দুই দলের উপর দুই দলে হামলা করতে থাকে। অন্যদিকে ইরার ভাই আকাশের বাড়িতে এসে
ওখানে ঈশাকে দেখে অবাকই হয়। আর ঈশা, তুমি এখানে? আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? আমি তো চৌধুরী বাড়িতে এসেছি আর আকাশের সাথে দেখা করার জন্য এসেছি। কিন্তু আকাশ তোমার কি হয়? উনি তো আমার বড় ভাই হয়। কি? ওই খারাপটাকে তোমার ভাই? ভাইয়া আপনার তো কোথাও ভুল হচ্ছে। আচ্ছা আমাকে সবটা বলুন ভাইয়া, কি হয়েছে মূলত? এরপর ইরার ভাই ঈশাকে সবটা বলতে থাকে। আসলে ভাইয়া আপনাকে বলেই হয়নি, আমার ভাইয়া ইরাকে খুব পছন্দ করে, তাই ওর মন জয় করার জন্য এইসব করেছে। কি? তোমার ভাই ইরাকে পছন্দ করে? ঠিক শুনেছেন ভাইয়া, আমি সত্যি এরাকে অনেক ভালোবাসি। আর একটা সত্যি আমি আপনাকে থেকে লুকিয়েছি। মানলাম তুমি ইরাকে ভালোবাসো, কিন্তু ওকে তো বলাটা দরকার। ও তো তোমার নামে যাচ্ছে তাই বলছে। ভাইয়া এরা যা বলেছে সব সত্যি বলেছে। কিন্তু আকাশ, তুমি ওকে ভালোবাসো, তা শুনে আমি খুব খুশি হয়েছি। কিন্তু দেখো, ইরা তো তোমাকে এখনও ভালোবাসে না। তাহলে তুমি ভেবে দেখো, এইভাবে ওর হাতে হাত ধরা, জাগিয়ে তোলা, জড়িয়ে ধরা, এগুলো আমি মেনে নিতে পারবো কি করে বলো? আর যদি এরাও তোমাকে ভালোবাসতো তাহলে আমি তেমন কিছু বলতাম না। কিন্তু কোনো অধিকার না থাকা সত্ত্বেও তুমি এইগুলো করাটা আমি ঠিক মনে করিনি। কে বলেছে ভাইয়ার অধিকার নেই? কিসের অধিকার? এরা আমার আইনগত স্ত্রী হয়। এ কথা শুনে ওখানে থাকা ঈশা ও ইরার ভাইয়া অনেক অবাক হয়, কেননা ইরা বিয়ে করেছে আর ওনারা জানে না। তা কি করে হয়? কি বলছে এইসব? এ নিন বিয়ের কাবিনের আর বিয়ের রেজিস্ট্রি পেপার। ইরার ভাইয়া সব কাগজপত্র খুলে দেখতে থাকে, কেননা সব কাগজপত্র অরিজিনাল আর সাইনও ইরার করা। এরপর উনি জানতে চাই, আকাশ, এগুলো করার মানে কি? ধোকা দিয়ে বিয়ে করার? ভাইয়া আগে আমার কথাটা শুনুন, তারপর যদি আমাকে কিছু করার থাকে আপনারা তাহলে বলতে পারেন। আচ্ছা বলো, কি বলতে চাও? এরা যেদিন অফিসে আসে ওই দিন আমি ম্যানেজারকে বলি কৌশলে এরার থেকে সাইন নিতে বলি, কারণ আমার ভয় ছিল যদি আপনারা এরাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেন। তাছাড়া ভাইয়া আমি এরাকে বিয়ে করছি, তাছাড়া এখনও আমি ওকেই বলিনি আমি ওকে ভালোবাসি, সেই জন্য ওকে অফিসে আমি এসব করি। এতে করে ও আমাকে পছন্দ করে আর ভালোবাসে। তবে একটা কথা মনে রাখবেন, এরা যেদিন আপনার সামনে আকাশকে ভালোবাসি কথাটা বলবে ওই দিন আমি সত্যটা আপনার সামনে এরাকেই বলবো, এর আগে আমি আর বলবো না। তোমার কথাগুলো আমি বুঝলাম, কিন্তু ইরা কি আজও রাজি হবে? আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করব, কিন্তু যদি ও আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে তাহলে ভাইয়া আমি আপনাকে কথা দিলাম আমি ইরার জীবন থেকে সরে যাব চিরদিনের জন্য। আর এই কাগজগুলো আপনার কাছে আমি আমানত হিসাবে রাখলাম। যেদিন এরা ওর ভালোবাসার কথা আমাকে জানাবে ওই দিন আমি নিজেই এরাকে সাথে করে এই কাগজগুলো দেওয়ার জন্য আপনার কাছে আসব। আর যদি এরা অন্য কাউকে ভালোবাসে তাহলে আমি নিজে এসে আপনার সামনে কাগজগুলো জ্বালিয়ে দিব দুজনে মিলে। সত্যি আকাশ, আমি তোমার কথাই মুগ্ধ। তোমার তো একজন ভালো ছেলেকে যদি আমার বোন ভালোবাসে তাহলে আমি নিজেকে অনেক আনন্দিত হব। তাছাড়া এই কাগজগুলোই তোমার কাছে রেখে দাও, আমি তাহলে আসি। ইরার ভাই চলে যায়। ইরার ভাইয়া যেতেই ইরা তো নানা রকম কথা জিজ্ঞেস করেই চলেছে, কিন্তু উনিও কথা না বলে চলে যায়। এদিকে ইরা প্রতিদিনই আকাশের রোমান্টিক অত্যাচারগুলো ইরাকে সহ্য করতে হয়। পরের দিন ড্রাইভার খাবার এনে দিয়ে যায়। এই যে খাবারগুলো বেরিয়ে দাও আমাকে। স্যার, আমি ঠিক বুঝলাম না, আমি আপনার ঘরের বউ নাকি অফিসের পিএ? আপনি আমাকে বউয়ের মতো এইভাবে খাটাচ্ছেন কেন? আমাকে কোনো কাজ করতে দিচ্ছেন না, রুম থেকে বের হতেও দিচ্ছেন না, সব জায়গায় আপনি একা একা চলে যাচ্ছেন। আমাকে সাথে করেও তো নিয়ে যেতে পারেন, কিন্তু তাও তো করছেন না। সে আমাকেই আপনার খাবার সার্ভ করে দিতে হয়। এই যে এত বেশি বুঝেন কেন, যা বলেছি তাই করুন। এদিকে ধমক শুনে ইরা তাড়াতাড়ি করে খাবার রেডি করে ফেলে। এবার আকাশ বসে পড়ে আর ইরাকেও সামনের টেবিলে বসায়। নিন এবার আমাকে খাইয়ে দিন। সরি স্যার, আপনার বউ না বুঝলেন। আপনি খাইয়ে দিবেন না নাকি গতকাল যা করছি আজকেও তা করবো? পাচক পাচ্ছি কারা? আপনাদের তো গতকাল কি হয়েছে তা বলাই হয়নি, আর তা বলতেও চায় না। ওই কথা মনে করতে ইরা আকাশকে খাইয়ে দিতে থাকে। একটু খাওয়ার পর, উফ, আমারও তো খিদে পেয়েছে, আমি কখন খাবো? এ নিন, হা করুন। স্যার, আপনি যখন কষ্ট করে হাত লাগিয়েছেন তখন আপনি নিজে হাত দিয়ে নিজে খেতে থাকুন। তাছাড়া এখানে
একজনের খাবার, দুইজন মিলে কি করে খাই? এখানে দুজনের খাবার, তাছাড়া এখানে আমি তোমাকে খাইয়ে দিব আর তুমি আমাকে খাইয়ে দিবে, তাই এর বাইরে আর কোনো কথা হবে না। যদি না করেছো তাহলে গতকালের কথা মনে রাখলেই হবে। এদিকে গতকালের কথা মনে পড়তেই ইরা খাইয়ে দিচ্ছে। এদিকে ইরা দেওয়া প্রতিটা খাবার আকাশ অনেক তৃপ্তির সহিত খাচ্ছে। খাওয়া শেষ হলে ইরা ওইগুলো ধুয়ে নেয়। এদিকে ইরা আকাশকে বলে ওঠে, স্যার একটা কথা বলবো কি? কি কথা? স্যার, আপনি যদি আমার সাথে এইরকম করেন তাহলে এই সব যদি কোনো ছেলে জানে তাহলে তো আমাকে কোনো ছেলে বিয়েও করবে না। খারাপ মেয়ে ভেবে আমায় বিয়েও করবে না। তাহলে কেন শুধু শুধু আমার জীবনটা এভাবে নষ্ট করে দিচ্ছেন? দেখো, তুমি চাইলে তোমার জীবনটা আবারও ঠিক করে নিতে পারো। কি করে? সিম্পল, তুমি আমাকে ভালোবেসে অথবা বিয়ে করে নাও, তাহলে তোমার যা ক্ষতি হয়েছে তা পুষে যাবে। কিন্তু আপনি কেন আমার মতো একজন সাধারণ মেয়েকে বিয়ে করবেন? আপনি তো চাইলে আরও বড় ফ্যামিলির মেয়েকে আর আমার থেকে ভালো মেয়েকে বিয়ে করতে পারবেন। আমি যে তোমাকে ভালোবাসি ইরা। কিন্তু স্যার, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি তোমাকে তোমার ভাইয়ের সামনে বিয়ে করব। ভাইয়া যদি রাজি না হয়? তুমি যদি রাজি থাকো তাহলে সব কিছু আমার উপরে ছেড়ে দাও। এদিকে ইরা রাজি হওয়াতে আকাশ ইরাকে নিয়ে ওর ভাইয়ের সামনে যায়। ইরা ওর ভাইয়ের সামনে বলে, ভাইয়া, আমি আকাশকে ভালোবাসি আর আকাশকেই বিয়ে করতে চাই। বেশ, তো তুই যখন ভালোবাসছিস তখন আমার আর কোনো আপত্তি নেই। তাহলে আমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তোদের তো বিয়ে হয়ে গেছে। কি? কার সাথে? আমার সাথে। কিভাবে? এরপর আকাশ সব কিছু ইরাকে বলতে থাকে। ইরা সবটা শুনে আকাশকে জড়িয়ে ধরে ওর ভাইয়া ওর ভাবির সামনে। ব্যাপারটা বুঝতে পেরে ইরা ছেড়ে দিয়ে লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায় রুমে। এরপর ইরা ও আকাশের ধুমধাম করে বিয়ে দেওয়া হয়। বিয়ের 7 দিন ইরা আকাশের রোমান্টিক অত্যাচার সহ্য করতে করতে ইরা অসহ্য হয়ে পড়ে। সেজন্য আকাশকে অফিসে পাঠিয়ে দেয়। অন্যদিকে রকি সহ রবির মধ্যে অনেক যুদ্ধ হতে থাকে। এতে করে ওদের দুই দলের লোক মরতে থাকে এক এক করে। অন্যদিকে আকাশ ওদের দুইজনকে কল দেয় এবং একটা জায়গায় ওদের কৌশলে ডেকে আনে। এদিকে রবি ও রকি ওই দিন ওখানে চলে আসে। ওরা দুইজন দুইজনের লোকেদের মারতে থাকে। এখন শুধুমাত্র রবি ও রকি আর ওদের কয়েকজন লোকই বেঁচে আছে। তখনই রকি বলে ওঠে, ওই আকাশকে আসতে বল, আজকে ওই রবির খেলা শেষ করে দেব। এই কথা শুনে রবি তো অবাক হয়ে যায়। ওই আকাশ তোর দলে মানে? আকাশ তো আমার দলে। ওই ফালতু বক বক করিস না, আকাশ আমার দলের। হই ফালতু বক কিনা? আকাশ আমাকে বন্দুক দিয়েছে তোর লোকদের মারার জন্য, তাহলে আকাশ তোর হয় কেমনে? কি? আকাশ তো আমাকেও বন্দুক দিয়েছে, তার মানে ওই শালায় আমাদের মাঝে ভেজাল সৃষ্টি করেছে। তাই তো দেখছি, শালা আসুক, আজকে দুজন মিলে ওর খেলা শেষ করব। এদিকে আকাশ আসে ওখানে। আকাশ ওখানে এসে বুঝে যায় পরিস্থিতি কি হয়েছে। তাই আগেই ডিভাইস দিয়ে টার্গেট ফিট করে রাখে। শুধু বাটন চাপ দিলে এখান থেকে নির্দিষ্ট একটা এরিয়া মাটির নিচে তলিয়ে যাবে। ওখানে আবির ও আকাশ ওরা দুইজনে হেলিকপ্টার নিয়ে নিচে নামে। ওরা নামতেই রবি ও রকি আকাশকে ঘিরে দাঁড়ায়। শালা এতদিন আমাদের মধ্যে তুই ভেজালের সৃষ্টি করেছিস। শালা আমাদের ধোকা দিয়েছে। তুই জানার সাথে তোর বন্ধু আমাদের দুজনকে তুই ঠিক করিসনি। সত্যি আকাশ ভাই, আপনি বন্ধুত্বের সুযোগ নিয়ে ওনাদের সাথে এরকম কাজ না করলেও পারতেন। বাহ আবির, বাহ। আমি তো তাও ওদের বাঁচিয়ে রেখেছি, কিন্তু ওরা তো আমার বাবা মাকে মেরে ফেলেছে ধোকা দিয়ে। তার কি হবে? কে তোর বাবা? শাহজাহান চৌধুরীর যার হয়ে তোরা দুজন কাজ করতি, তোরা তাকেই মেরে ফেলেছিস। ওই দিন তো তোর বাবা মাকে মেরেছি, আর আজকে তোকে মারবো। তা তোরা পারবি না, কারণ আমাকে কিছু করলে তোরা সবাই এখানেই মারা যাবি, কারণ আমার লোক তোদের চারিদিক থেকে ঘিরে রেখেছে। সরি ভাই, আমি এতদিন আপনাকে ভুল বুঝেছি। তাই আমরা চলে যাচ্ছি। ওরা হেলিকপ্টারে ওঠে আর হেলিকপ্টারে ওঠা মাত্রই বাটনে চাপ দেয়।
আর মাত্র 5 সেকেন্ডের ভিতরেই ওই জায়গাটা মাটির নিচে তলিয়ে যায়। তা দেখে আবির বলে, ভাই আমাদের এতগুলো লোক যে মারা গেল। আমাদের কোনো লোক ছিল না, তাছাড়া মাঝে মধ্যে মাথাটাও খাটাতে হয়, কেননা ওই কথা না বললে আমাদের দুজনকে ওদের মোকাবেলা করতে হতো। ভাই সত্যি এই জন্য আপনার মাথাটা পুরো মাস্টার মাইন্ডে ভরা। হ্যালো ভিউয়ার্স, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এখন থেকে রেগুলার গল্প আসতে চলছে, তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড লাইক কমেন্ট করে জানাবেন।